Hello friends, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 7 subject Geography chapter 11 part 1. এই চ্যাপ্টার 11 পার্ট 1 তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার করার আগে আমি তোমাদের বলবো যে আমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে, আর সামনেই কিন্তু থার্ড সামেটিভ পরীক্ষা, অর্থাৎ আমাদের এই সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর পরেই কিন্তু আমাদের থার্ড সামেটিভ পরীক্ষা শুরু হবে। সেই শুরু হওয়ার আগে যদি আমরা এই সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব, এই উৎসবের আগে যদি আমরা আমাদের এই সিলেবাসের যেটুকু পড়া আছে সেটা যদি শেষ করে রাখি, তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে এবং আমরা 100% স্বাধীনভাবে ঘুরতে পারবো এবং পরীক্ষার প্রিপারেশনটাও কিন্তু তৈরি হয়ে যাবে আগে থেকে। তাই আমি বলবো যে আগে থেকে যদি এই প্রিপারেশনটা তৈরি করা যায় তাহলে আর কোনো সমস্যা হবে না। আমরা শেয়ার করব কোন বই থেকে, একটাই মাত্র বই, সেই বইটা হচ্ছে এই যে আমাদের পৃথিবী সপ্তম শ্রেণী চ্যাপ্টার 11 পার্ট 1, এই ইউরোপ মহাদেশ। তাহলে আমরা 6 থেকে 7-এ উঠেছি, এই 7-এ ওঠার পরে কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইউরোপ মহাদেশ। এই ইউরোপ মহাদেশ নিয়ে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সমাধান আজকে কিন্তু একটা ভিডিওর মধ্যে দিয়ে হবে। আর এই চ্যাপ্টারটা আজকে তোমাদের সামনে পুরোটাই কিন্তু ডিসকাস করব এবং ডিসকাস করার পরে এখান থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। শুধু প্রশ্ন নয়, প্রশ্নের সাথে সাথে উত্তরগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এই চ্যাপ্টার শেয়ার করার আগে আমি তোমাদের বলবো যে এখানে দেখো আমরা ইউরোপ মহাদেশের চিত্রটা দেখতে পাচ্ছি। এই ইউরোপ মহাদেশের কি কতগুলো জিনিস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো এখানে দেখার সাথে সাথেই আমাদের কিছু কিছু জিনিস মনে হচ্ছে, দেখো তোমাদেরও মনে হচ্ছে, আমারও মনে হয়েছে যে আমরা আমরা এশিয়া মহাদেশের মানুষ, এশিয়া মহাদেশের পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গ তথা নদিয়ার মানুষ। তাই আমি বলবো যে এই ইউরোপ মহাদেশে যাওয়ার আগে এখানে দেখো এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমাদের কিন্তু নজর কাড়ে। সেই জিনিসগুলো দেখো উপর থেকে দেখো একটা দুটো করে জিনিস দেখতেই পাচ্ছ। দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই পিসার মিনার, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা ইউরোপ মহাদেশে অবস্থিত। আর ইউরোপের শিল্প বিপ্লব কিন্তু প্রথমেই কিন্তু শিল্প বিপ্লব ইউরোপে হয়েছিল, এটাও কিন্তু একটা দেখার বিষয়। আর ইউরোপ মহাদেশের অবস্থান পৃথিবীতে কোথায়, এটা যদি গোটা পৃথিবীতে হয়, এই পৃথিবীর মধ্যে এই যে এই কালো অংশটুকু, এটা কিন্তু ইউরোপ মহাদেশ। আর আমরা ছোট্টবেলা থেকে আল্পস পর্বতের কথা শুনেছি, এই আল্পস পর্বত কিন্তু এই যে এই আল্পস পর্বত ইউরোপ মহাদেশে অবস্থিত। আর এই সমৃদ্ধশালী ইউরোপ মহাদেশ, এটা কিন্তু দেখেই, চিত্রটা দেখেই কিন্তু মনে হচ্ছে যে ইউরোপ মহাদেশের চিত্রটা ঠিক কেমন হতে পারে বা তারা কত উন্নত। আর এরই মধ্যে আমি বলেছি একটা নজর কাড়ে সেই জিনিসটা হলো, দেখো এই আইফেল টাওয়ার কিন্তু এবারের পুজোয় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত জায়গায় কিন্তু এই আইফেল টাওয়ারটা কিন্তু নজর কাড়বে। প্রত্যেকটা পুজো মণ্ডপে গেলেই দেখতে পাবে যে কোনো জায়গায় আলোকচিত্র, কোনো জায়গায় কিন্তু বা একদম প্যান্ডেলটাই করা হয়েছে কি এই আইফেল টাওয়ার দিয়ে, অর্থাৎ এই আইফেল টাওয়ারের ভিতরেই কিন্তু পুজোটা হচ্ছে। কোনো জায়গায় রাস্তার গেটে দেখতে পারবে আইফেল টাওয়ার চকচক করছে উজ্জ্বল আলোর রোশনায়। এটা কিন্তু আমাদের নজর কাড়বে এবার পুজোতে, কিন্তু গতবারেও কেটেছে, কিন্তু আগেও কেটেছে, কিন্তু এবারে কিন্তু একটু অন্য ধরনের পুজো, অর্থাৎ এখানে এবার কিন্তু আমাদের সিজনটা খুব ভালো, তাই জন্য কিন্তু সময়টা অনেক পেয়ে গেছে। তাই এই জন্য এবার কিন্তু অনেক প্যান্ডেলই কিন্তু এরকম একটা জিনিস তৈরি করেছে। তাহলে আমি শেয়ার করার আগে আমি বলেছি যে তোমাদের মধ্যে নজর কেড়েছে, দেখো আমার তো নজর কেড়েছে এটা। দেখো ঠিক এই প্রাকৃতিক পরিবেশটা এইরকমই এসে যাবে, আমাদের এই দুর্গোৎসব কিন্তু এইরকম একটা পরিবেশের মধ্যেই হয়। তাই এই দুর্গোৎসবের নজর কাড়বে আইফেল টাওয়ার। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা ভারতবর্ষের মানুষ, অর্থাৎ ভারতবর্ষ তথা এশিয়া মহাদেশের মানুষ, এই এশিয়া মহাদেশের মানুষ হয়ে কিন্তু আমরা ভারতবর্ষের মানুষ এবং পশ্চিমবাংলার মানুষ হয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি কোথায় না ইউরোপ মহাদেশে, যেটা কিন্তু আমাদের থেকে অনেকটা দূরে। আর এই ইউরোপ মহাদেশ সম্পর্কে জানবো, গোটাটাই জানবো আজকে। কিন্তু তোমরা এই বইটা নিয়ে বসবে এবং প্রায় 1 ঘন্টার সময় কিন্তু অতিবাহিত হবে। 1 ঘন্টার সময় যদি সারা সময়ের মধ্যে এই কটা মাস, যে কটা মাস বাকি আছে তার মধ্যে যদি একটা ঘন্টা তুমি যদি আজকে শেয়ার করো, তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে যত রকম কোশ্চেন আসবে আমি এখানে লিখে দিয়েছি 100% কমন ইন দিস চ্যাপ্টার। অর্থাৎ এখান থেকে যত কোশ্চেন আসবে তো এই দেওয়া কোশ্চেনের মধ্যে, অর্থাৎ বোর্ডে যেগুলো আলোচনা করবো এবং খাতাতে যে কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করবো সেইগুলোর মধ্যে থেকেই আসবে, এটা তোমরা 100% ধরে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক সেই বইতে, অর্থাৎ এই বইতে চলে যাই।
হ্যাঁ, আমি শুরুতেই বলবো যে আমাদের পৃথিবী সপ্তম শ্রেণী এই চ্যাপ্টার, এই বই থেকে আমি শেয়ার করব কোন চ্যাপ্টার কোন জায়গা থেকে, এই 11 চ্যাপ্টার অর্থাৎ ইউরোপ মহাদেশ। এই ইউরোপ মহাদেশ সম্পর্কে যে চিত্রটা তোমাদের দেখিয়েছিলাম তার মধ্যে থেকে কিন্তু আমাদের নজর কেড়েছে, আগেই বলেছি যে আইফেল টাওয়ার, এই আইফেল টাওয়ারটা কিন্তু আমাদের নজর কেড়েছে। এবার আমরা পাই টু পাই এখান থেকে আলোচনা করব এবং আলোচনার শেষে এখান থেকে যে কোশ্চেনগুলো হবে সেই সম্ভাব্য কোশ্চেনগুলো তোমাদের উত্তর সমেত শেয়ার করব। তাহলে চলো শুরু করি। দেখো, পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ হচ্ছে ইউরোপ। জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, শিল্প, প্রযুক্তি, গবেষণায় অত্যন্ত উন্নত এবং সমৃদ্ধ। 16 শতাব্দীতে এই মহাদেশের উৎসাহী নাবিকরা ভৌগোলিক অভিযানের কারণে পৃথিবীর অচেনা অনেক দেশ মহাদেশের সন্ধান পায়, অর্থাৎ 16 শতাব্দীতে। এখানে একটা প্রশ্ন লুকিয়ে থাকে, শিল্প বিপ্লব, তারপরে দেখো শিল্প বিপ্লব এবং আধুনিক যন্ত্র নির্ভর সভ্যতার বিকাশ এই মহাদেশ প্রথম হয়েছিল, অর্থাৎ শিল্প বিপ্লব প্রথম হয়েছিল, এটা আমি আগে প্রথমেই তোমাদের বলেছি। তারপর দেখো এই মহাদেশের বেশ কিছু দেশ অর্থাৎ ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, হল্যান্ড, ফ্রান্স থেকে সারা পৃথিবীতে বাণিজ্য অভিযান হয়েছিল, ফলে এক সময় পৃথিবীর বেশিরভাগ দেশ এই দেশগুলোর উপনিবেশ ছিল। তা আমাদের এই চ্যাপ্টার থেকে যেগুলো, এই পাতাটা থেকে যেটুকু পাওয়ার সেটুকু আমরা পেয়ে গেছি। আর এখানে আল্পস পর্বত দেখে, চিত্রটা দেখেই মনে হচ্ছে যে কোনো আল্পস পর্বতের চিত্র, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আল্পস পর্বতটা কোথায়? ইউরোপ মহাদেশে অবস্থিত। এবার চলে যাবো আমি পরের পাতাতে, অর্থাৎ 122 পাতা, 121 পাতা থেকে 122 পাতায় চলে যাচ্ছি। এখানে দেখো পিকলো ডায়েরি বলে একটা কথা আছে। অবস্থান দেখো, অবস্থানের সীমা, অর্থাৎ অবস্থানের সীমার মধ্যে পিকলো ডায়েরি থেকে আমি চলে যাচ্ছি যে অবস্থানের সীমা 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে -71 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 24 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে, অর্থাৎ -65 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থান। পূর্বে এশিয়া, কাস্পিয়ান সাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, বিস্কে উপসাগর, উত্তরে উত্তর সাগর, উত্তরে সুমেরু মহাসাগর, শ্বেত সাগর, বাল্টিক সাগর এবং দক্ষিণ জিব্রাল্টার প্রণালী। তাহলে জিব্রাল্টার প্রণালীটা কোথায় অবস্থিত? আর কৃষ্ণ সাগর কোন মহাদেশে অবস্থিত? এটা কিন্তু একটা প্রশ্ন। এবার দেখো দেশের সংখ্যা, এখানে দেশের সংখ্যা হচ্ছে 56টি দেশ রয়েছে। আর বিখ্যাত শহরগুলি দেখো কি কি, লন্ডন, প্যারিস, আমস্টারডাম আর মাদ্রিদ, রোম এবং বার্লিন। এবার দেখো ইউরোপ মহাদেশের সমৃদ্ধির, অর্থাৎ ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলো কি কি? দেখো এখানে দেখো অবস্থানগত দিক থেকে দেখতে গেলে যে 3 দিকে স্থলভাগ, সমবাহাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু আর অধিবিষয়ক কর্মঠ এবং পরিশ্রমী, যাতে যে অঞ্চলের মানুষ যদি পরিশ্রমী হয় আর সেখানে কিন্তু সেই মহাদেশের সমৃদ্ধি কিন্তু অবশ্যম্ভাবী। তারপর দেখো উপসাগরীয় সমুদ্র স্রোত উত্তর পশ্চিমের বন্দরগুলো বরফমুক্ত থাকে, অর্থাৎ এই উপসাগরীয় সমুদ্র স্রোতের কারণে এখানে কিছু কিছু বন্দর বরফমুক্ত থাকে। এবার বরফমুক্ত থাকলেই কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো হয়। তারপর দেখো বাণিজ্যিকভাবে মৎস্য, দেখো এই মৎস্য আহরণ, উন্নত কৃষি ব্যবস্থা, মিশ্র কৃষি, খাদ্য, শস্য ও পশুপালন এই ইউরোপ মহাদেশকে সমৃদ্ধ করেছে। তারপর দেখো খনিজ সম্পদের প্রাচুর্য, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, উন্নত যোগাযোগ, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য পৃথিবীর সর্বাপেক্ষা শিল্পোন্নত মহাদেশে পরিণত করেছে এই কারণগুলো। তারপর দেখো সরলবর্গীয় বৃক্ষের বনভূমি, এই সরলবর্গীয় বৃক্ষের বনভূমিগুলো কিন্তু, অর্থাৎ বনের কাঠগুলো খুব নরম হয়, তা দিয়ে কিন্তু কাগজ এবং কাষ্ঠ শিল্প উন্নত হয়। অর্থাৎ আমাদের শিল্পী জাত দ্রব্য যেগুলো হয় সেগুলোকে মোড়ক এবং মোড়াই করতে আমাদের এই নরম কাঠ লাগে এবং কাঠের বাস্কের মধ্যে কিন্তু জিনিসপত্রগুলোকে প্যাকিং করে রাখা হয় এবং বিদেশে পাঠানো হয়। এবার দেখো তারপর হচ্ছে উত্তর গোলার্ধে স্থলভাগের কেন্দ্রস্থলে অবস্থান এবং সব মহাদেশের সঙ্গে সহজে যোগাযোগ, ব্যবসা বাণিজ্য সুবিধা করে দিয়েছে। এই সমস্ত কারণে, অর্থাৎ এই 6টা কারণের জন্যই ইউরোপ মহাদেশের মহাদেশের সমৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার চলে আসবো আমরা পরের পাতায়, অর্থাৎ 123 পাতায় এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা চিত্র, ইউরোপ মহাদেশের বিভিন্ন চিত্র দিয়েছে। দেখো এবার ইউরোপ মহাদেশের আয়তন ছোট হলে প্রাকৃতিক বৈচিত্র্যের কোনো অভাব নেই। আর কি হয়, দক্ষিণ ভূমধ্যসাগরীয় উপকূল, উত্তরে উত্তর সাগরের তীরভূমি এবং পূর্বে ইউরাল পর্বত থেকে পশ্চিমে আটলান্টিক মহাসাগর উপকূল ও পর্যন্ত বিভিন্ন প্রান্ত তুষার ঢাকা পর্বত বিস্তীর্ণ সমভূমি, গভীর পাইনের বন ছাড়িয়ে রয়েছে। এছাড়াও ইউরোপের বেশিরভাগ অঞ্চলই সমভূমি এবং হলেও উঁচু মালভূমি ও নিচু ভূমি পর্বতময় অঞ্চলও রয়েছে। এবার দেখো দক্ষিণের পার্বত্য অঞ্চলের মাঝে রয়েছে আল্পস পর্বতশ্রেণী। তাহলে আল্পস পর্বত কোথায়? অর্থাৎ ইউরোপ মহাদেশে। এই আল্পসের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মঁ ব্লা, এর উচ্চতা হচ্ছে 4807 মিটার, ফ্রান্স সুইজারল্যান্ডের সীমান্তে অবস্থিত। তাহলে এর অবস্থানটা কোথায়? এটা একটু ইম্পর্টেন্ট। আর আল্পস পর্বত থেকে শিরার মতো বিভিন্ন দিকে প্রসারিত হয়েছে পিরেনিস, ফ্রান্স স্পেন সীমান্তে, আর সিয়েরা নেভেদা ক্যান্টাব্রিয়ান স্পেন, আর অ্যাপেনাইন ইটালি, আর ডনারিক আল্পস সার্বিয়া, আলবেনিয়া,
পেন্ডার্স, গ্রেস, রোডপ, বুলগেরিয়া, টার্কি, আর বলকান, ককেসাস, বোহেমিয়া প্রভৃতি পর্বতশ্রেণী। তাহলে এই সমস্ত যাগুলো নামগুলো বললাম এগুলো পর্বতশ্রেণী। কয়েকটি পর্বতশ্রেণীর নাম লেখো ইউরোপ মহাদেশের। ককেসাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এলব্রুস, এর উচ্চতা হচ্ছে 5642 মিটার, আর ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ। এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। এবার দেখো তারপর হচ্ছে বহু নদীর উৎপত্তি হচ্ছে এই আল্পস পর্বত থেকে। এদের মধ্যে রোন, পো, দানিউব ইত্যাদি নদী দক্ষিণে প্রবাহিত হয়েছে। অপরদিকে সেল, রাইন, এলবো এই প্রভৃতি নদী আল্পসের উত্তরের মালভূমি অঞ্চলকে বিভিন্ন ভাগে ভাগ করে উত্তরের বিশাল সমভূমি অঞ্চলে প্রবেশ করেছে। আর স্পেনের মেসেতা, ফ্রান্সের সেন্ট্রাল মাসিফ, রাশিয়ার ডন মাসিস, এইরকম। এবার চলে যাবো পরের পাতাতে এইরকম বিচ্ছিন্ন মালভূমির উদাহরণ। এবার চলে আসবো যে ইউরাল পর্বত, অর্থাৎ পূর্বে ইউরাল পর্বত থেকে শুরু করে উত্তরের বিশাল সমভূমি রাশিয়া, বেলজিয়াম, পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ডের মধ্যে দিয়ে প্রসারিত হয়ে আটলান্টিক মহাসাগরে উপকূলে এসে শেষ হয়েছে। এখানকার গড় উচ্চতা 180 মিটার। পূর্বে ভলদায় 305 মিটার, অন্যান্য পাহাড়ি অঞ্চলের উচ্চতা কিছুটা বেশি। এই ভলদাই পাহাড়ি অঞ্চলে উৎপন্ন হয়েছে এই ভলগা, ডন, পিনা আর নিপা নদী থেকে। তাহলে 3টি নদী থেকে এখান থেকে উৎপন্ন হয়েছে। এই সমভূমির অনেক জায়গায় আবার হিমবাহের ক্ষয়ের ফলে, ভূমি ধসের ফলে বড় বড় হ্রদ তৈরি হয়েছে, যেমন লাডোগা। দেখো লাডোগা এমন বড় হ্রদ, অর্থাৎ 17,700 বর্গ কিমি। তাহলে বুঝতেই পারছো কতটা বড়। ইউরোপের বৃহত্তম হ্রদ, এটাও ইম্পর্টেন্ট। এই সমভূমির উত্তর পশ্চিম নেদারল্যান্ডের সমুদ্রের অগভীর ভরাট এলাকা ভরাট করে তৈরি হয়েছে এই পোল্ডার ভূমি। তাহলে পোল্ডার ভূমি কিভাবে তৈরি হয়, অর্থাৎ সমুদ্র তীরবর্তী অঞ্চল সেখানে ভরাট করে কিন্তু সেই পোল্ডার ভূমি তৈরি করা হয়েছে। দেখো ইউরোপের উত্তর পশ্চিমে ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, আইসল্যান্ডের প্রাচীর পার্বত্য অঞ্চলে দেখা যায়। নরওয়ের ডেভারফেল, ব্রিটিশ যুক্তরাষ্ট্রের গ্যাপিয়ান এলাকার উল্লেখযোগ্য পর্বত। ইউরোপের দক্ষিণে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ইটালি, ভেসুভিয়াস, সিসিলি দ্বীপের এটনা, লিপারি দ্বীপের স্ট্রম্বেলি ও আইসল্যান্ডের ক্রাফলা হিল, দেখো কেমন সুন্দর নাম, হেকলা বেশ কয়েকটি আগ্নেয়গিরি দেখা যায়। তাহলে এইগুলো সব আগ্নেয়গিরি, কয়েকটি আগ্নেয়গিরির নাম লোকে এটা কিন্তু লিখে দিতে হবে। তারপরে চলে যাবো আমরা এই নদ ও নদীর ধারণা মানচিত্র। এবার দেখো এখানে কি একটা চিত্র দিয়ে দিয়েছি, অর্থাৎ গ্রাফ দিয়ে দিয়েছি। এর থেকে ধারণা যে মানচিত্র থেকে ঠিকঠাক করে লেখো। এবার সিন নদী, দেখো সিন নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে আর কোথায় পড়েছে। রোন লিও উপসাগর থেকে, আর এখানে দেখো কোথায় ইংলিশ চ্যানেলে গিয়ে মিশেছে। তাই এখান থেকে এইটা আমরা ফিল আপ করবো বাড়িতে বসে বসে, তাহলে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা পুরো হয়ে যাবে, এই পার্টটাই পুরো হয়ে যাবে। এবার দেখো জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ, অর্থাৎ সাধারণভাবে ইউরোপের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির, যদিও অঞ্চল ভেদে বৈচিত্র্য চোখে পড়ে। প্রায় সারা বছরই এই মহাদেশে কোনো না কোনো অংশে বৃষ্টিপাত হয়, আর অক্ষাংশগত কারণে আবার পরের পাতায় চলে যাব। পরের পাতায় চলে গিয়ে আমরা দেখো থেকে উত্তরে ক্রমশ উষ্ণতা ক্রমশ কমতে থাকে, এবং গ্রীষ্মকালে যখন দক্ষিণ পূর্বাংশ উষ্ণতা থাকে গড় 27 ডিগ্রি, তখন উত্তরে থাকে 14 ডিগ্রি। এই সময় বায়ুচাপ বলয়গুলি উত্তরে সরে যায় বলে দক্ষিণ ইউরোপের শুষ্ক এবং উত্তর পূর্ব আয়ন বায়ু এবং বাকি অঞ্চলে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। শীতকালে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে পশ্চিমাংশ উষ্ণ থাকে 10 ডিগ্রি সে, এবং থাকলেও মধ্য পূর্বাংশ তা যথেষ্ট কমে যায়, আর উত্তর পূর্ব সীমান্ত আরও কমে যায়, হিমাঙ্কের নিচে নেমে যায়, তাপমাত্রা এসে যায় 14 ডিগ্রি -14 ডিগ্রি সে নেমে যায়। এবার আসবো যে আমাদের দেখো এখানে একটা চিত্র দিয়ে দিয়েছি, এটাও আমরা একটু দেখবো ইউরোপের জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ, অর্থাৎ কিরকম জলবায়ু অঞ্চলে কিরকম উদ্ভিদ জন্মায়। এখানে দেখো জলবায়ু অঞ্চল কি, মহাদেশীয় তৃণভূমি, দেখো এখানে মহাদেশীয় তৃণভূমি জন্মায়। আর এখানে জলবায়ুটা কিরকম দেখো, পার্বত্য বনভূমি, এই যে পার্বত্য বনভূমি। তো এর সঙ্গে এটা ম্যাচিং করে দেখো এখানে চিত্রটাতে মিশ্র বনভূমি, এখানে দেখো জলবায়ু কেমন দিচ্ছে, পার্বত্য জলবায়ু। তাহলে এই যে ম্যাচিং গুলো, এটা কিন্তু আমাদের দুটোর মধ্যে একটু দেখে নিতে হবে, অর্থাৎ এই দুটো মানচিত্রের মধ্যে কি কি মিল কি কি অমিল, এটা আমরা একটু খুঁজে বের করে নিলেই হয়ে যাবে। এটা থেকে কোশ্চেন আসার থেকে আমাদের এই জিনিসটা বুঝে নেওয়া ভালো যে কিভাবে আমরা ম্যাচিংটা করব। এবার চলে আসবো দুটো মানচিত্রের মধ্যে, এটা চলে গেল। উষ্ণতা ও বৃষ্টিপাতের আঞ্চলিক তারতম্যের ভিত্তিতে ইউরোপকে বিভিন্ন জলবায়ু অঞ্চলে ভাগ করা যায়, অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য প্রধানত যে এই জলবায়ু নির্ভর, তাই উত্তর অঞ্চল এবং এই জলবায়ু অঞ্চলের সীমারেখার মধ্যে মিল পাওয়া যায়। এবার দেখো কতগুলি কি, অর্থাৎ তুন্দ্রা অঞ্চলের জলবায়ু এই কলে একটা দুটো
3টে 4টে 5টা পয়েন্টস দিয়েছি, এর মধ্যে থেকে অনেক কোশ্চেন কিন্তু আসবে। এখানে তো আমরা একটু দেখে নেব যে কি জলবায়ু সীমারেখার মধ্যে মিল পাওয়া যায় সেগুলো দেখে নেওয়ার জন্য। দেখো, তুন্দা জলবায়ু ও তুন্দা উদ্ভিদ, অর্থাৎ কেমন জলবায়ু কেমন উদ্ভিদ। ইউরোপের উত্তরাংশে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া উত্তরাংশে বিস্তীর্ণ এলাকায় প্রায় সারা বছর তীব্র শীতল আবহাওয়া এবং তুষারপাতের কারণে ভূমি 9 থেকে 10 ডিগ্রি ভূমি 9 থেকে 10 মাস বরফাবৃত থাকে, অর্থাৎ বরফে ঢাকা থাকলে গাছপালা হবে না। আবার গ্রীষ্মকালে যখন 2-3 মাস বরফ মুক্ত থাকে তখন হয় এই অঞ্চলে মস, লিচেন প্রভৃতি উদ্ভিদগুলো জন্মায়। তাহলে দেখো, জলবায়ু অনুযায়ী কিন্তু গাছপালা জন্মায়। এবার চলে যাব উপমেয় জলবায়ু এবং সরলবর্গীয় অরণ্য, অর্থাৎ সরলবর্গীয় নরম কাঠের বন। সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, রাশিয়ার কিছু অংশ এই জলবায়ু লক্ষ্য করা যায়। এখানে ভূমি 6 থেকে 7 মাস বরফে ঢাকা থাকে এবং গ্রীষ্মকালে অল্প বৃষ্টিপাত, শীতকালে তুষারপাত এখানকার জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এই পরিবেশে পাইন, লার্জ, ফার, বার্চ, আন্ডার প্রভৃতি নরম কাঠের সরলবর্গীয় বনভূমি লক্ষ্য করা যায়। এই বনভূমির পূর্ব দিকে প্রসারিত হয়ে পৃথিবীর বৃহত্তম তৈগা বনভূমিতে মিশেছে। এবার দেখো, এখানে গ্রীষ্মকালে 4 থেকে 5 মাস তাপমাত্রা থাকে 10 ডিগ্রি সি, আর শীতকালে 7 থেকে 8 মাস তাপমাত্রা -25 থেকে -35 ডিগ্রি হয়ে যায়। এবার চলে যাব আমরা পরেরটাতে। দেখো, পশ্চিম ইউরোপের জলবায়ু নাতিশীতোষ্ণ পর্ণমোচী উদ্ভিদ। এটাই চলে যাওয়ার আগে দেখো, উত্তর পশ্চিম ইউরোপের ব্রিটিশ যুক্তরাষ্ট্র, পশ্চিম ফ্রান্স, জার্মানি, পশ্চিমাংশ হল্যান্ড, ডেনমার্ক, বেলজিয়াম ও নরওয়ের কিছু অংশ এই জলবায়ু দেখা যায়। এখানে দেখো, অরণ্যে নরম কাঠের সরলবর্গীয় গাছের সঙ্গে শক্ত কাঠের পর্ণমোচী গাছ পাশাপাশি থাকে। এখানকার অরণ্যের সরলবর্গীয় গাছের সঙ্গে শক্ত কাঠের পর্ণমোচী গাছ পাশাপাশি জন্মায়। ওক, ম্যাপল, অলডার, উইলু প্রভৃতি গাছ এখানে দেখা যায়। গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি এবং শীতকালে সেই তাপমাত্রা বেশ শীতল, অর্থাৎ 5 ডিগ্রি সে। সারা বছর বৃষ্টিপাত হয়, তবে শীতকালে এর পরিমাণটা বেশি, অর্থাৎ বার্ষিক বৃষ্টিপাত 100 থেকে 200 সেমি হয়ে যায়। তারপরে পয়েন্টস আসবো ভূমধ্যসাগরের জলবায়ু, ভূমধ্যসাগরের অরণ্য, অর্থাৎ ইউরোপের দক্ষিণাংশ, ইটালি, স্পেন, ফ্রান্স, গ্রিস প্রভৃতি দেশের ভূমধ্যসাগরীয় উপকূল অঞ্চলে এই জলবায়ু দেখা যায়। এখানে শীতকালে বৃষ্টিপাত হয়। আর দেখো, জলপাই, ডুমুর, কর্ক, ওক, সিডার প্রভৃতি গাছ জন্মায়। আর আঙুর, কমলালেবু এখানে প্রচুর পরিমাণে জন্মায়। শীতকালীন উষ্ণতা দেখো 21 থেকে 27 ডিগ্রি সে এবং শীতকালীন অর্থাৎ গ্রীষ্মকালীন উষ্ণতা 21 থেকে 27 এবং শীতকালীন উষ্ণতা 5 থেকে 10 ডিগ্রি সে। আর বৃষ্টিপাতের পরিমাণ 40 থেকে 75 সেমি, নট সেমি। এবার আসবো মহাদেশীয় জলবায়ু, স্টেপ তৃণভূমি। ইউরোপের মধ্য পূর্বাংশে রাশিয়া, ইউক্রেন এই জলবায়ু দেখা যায়। এখানে বৃষ্টিপাত কম হয় বলে তৃণভূমি তৈরি হয়েছে। নাতিশীতোষ্ণ অঞ্চলে এই তৃণভূমি স্টেপস নামে খ্যাত। দেখো, বা স্টেপস নামে পরিচিত। স্টেপ কি, এটা একটা প্রশ্ন আসতে পারে, এটা আমরা এখান থেকে দেখে নেব। তবে নদীর ধারে যেখানে জল বেশি পাওয়া যায় সেখানে উইলো, এলাম, ম্যাপল প্রভৃতি গাছ জন্মাতে দেখা যায়। আর গ্রীষ্মকালীন উষ্ণতা 20 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সে, শীতকালীন তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। আর বৃষ্টিপাত 25 থেকে 50 ডিগ্রি, 50 ডিগ্রি নয় 50 সেমি। বর্তমানে এই স্টেপ অঞ্চলের বেশিরভাগ স্থান পরিষ্কার করে কৃষিকাজ করা হয়েছে। দেখো, তাহলে দেখো, আমরা এই অঞ্চলটাকে দেখেই মনে হচ্ছে, দেখো একটা কি প্রাকৃতিক সৌন্দর্য। এখানে কিন্তু কি হচ্ছে, স্টেপ তৃণভূমি, অর্থাৎ এই মহাদেশীয় জলবায়ু স্টেপ তৃণভূমি অঞ্চল এইটা। এবার চলে যাবো আমরা পরের পাতায়, অর্থাৎ 127 পাতা থেকে আমরা চলে যাবো 128 পাতায়। 128 পাতায় গিয়ে আমরা দেখো যে রুর শিল্পাঞ্চল, অর্থাৎ এই রুর শিল্পাঞ্চলটা কোথায় গড়ে উঠেছে, অর্থাৎ জার্মানির রাইন ও তার 2 উপনদী রুর লিপির সংযোগস্থলে কয়লা খনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে ইউক্রেনের অন্যতম শিল্প রুর শিল্পাঞ্চল। দেখো, এই জার্মানির রুর শিল্পাঞ্চল, এই যে অঞ্চলটা দেখো এখানে চিত্রের মধ্যে, এখানে দেখো এত বড় করে দেখাচ্ছে যে এইটুকু, আর এখানে দেখো এই অঞ্চলটাকে দেখাচ্ছে কত একটা ছোট্ট করে। তো দেখো, এই শিল্পাঞ্চলের উত্তরে নিপে নদী, দক্ষিণে রুর ও পশ্চিমে রাইন নদী প্রবাহিত হয়েছে। আর পূর্ব সীমানায় রয়েছে সায়ারল্যান্ড উচ্চভূমি। অঞ্চলটির ক্ষেত্রফল কত, 4600 বর্গ কিমি। এবার চলে আসবো যে রুর শিল্পাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ হিমবাহ ও নদীর ক্ষয়কার্যের ফলে এই অঞ্চল সৃষ্টি হয়েছে। আর ভূপ্রকৃতি সামান্য ঢেউ খেলানো, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ছোট ছোট টিলা দেখা যায়। আর সমগ্র অঞ্চলটির গড় উচ্চতা 240 মিটারের মতো। এবার দেখো,
রুর অঞ্চলের প্রধান নদী রাইন নদী। এই নদী দক্ষিণে কোলন শহরের কাছে রুর অঞ্চলে প্রবেশ করে পশ্চিম সীমানা বরাবর প্রবাহিত হয়েছে। আর রুর এবং নিপে এই দুটি নদী এই অঞ্চলের পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে এসে রাইন নদীতে মিশেছে। দেখো, এবার দেখো এই নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে উর্বর পলিমাটি দেখা যায়। আর দক্ষিণে চার্নজম ও উত্তরে পর্সল। তাহলে এই চার্নজমটা কি আর পর্সল কি, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে দেখো নদী তীরবর্তী অঞ্চলগুলো উর্বর পলি। তা আমরা গঙ্গা নদীর ধারে আমরা ঘুরেছি, দেখেছি, অর্থাৎ এই বর্ষা চলে যাওয়ার পর এখন জল কমে আসছে। তো আমরা এই পবিত্র মহালয়ের দিনে গঙ্গার ধারে গিয়ে দেখেছি গঙ্গার পাড়ে পলিমাটি জমেছে, অর্থাৎ সেই উর্বর পলিমাটি। এই উর্বর পলিমাটি কিন্তু এখানে এই নদীর ধারেও কিন্তু রাইন নদীর তীরেও গড়ে হয়েছে। আর যেখানে পলি থাকবে সেখানে কিন্তু শিল্প আর ফসল কিন্তু উৎপন্ন হবে। আর এই ফসল উৎপাদিত ফসল থেকেই কিন্তু শিল্প গড়ে উঠবে, এটা আমরা জানি। এবার আসবো যে রুশ শিল্পাঞ্চলে অর্থাৎ অঞ্চলের জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। আর গ্রীষ্মকালে উষ্ণতা মাঝারি এবং শীতকাল বেশ শীতল। পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে কিন্তু সারা বছর ধরে বৃষ্টিপাত হয়। তাহলে দেখো, একটা অঞ্চলে সারা বছর ধরে বৃষ্টিপাত হয়, যদিও পরিমাণে তা কম। সে তাই হোক না কেন, যে সারা বছর ধরে প্রতিদিন একটা বৃষ্টি, এটা কিন্তু বেশ খুব ভালো। অর্থাৎ পরিবেশটা দূষিত হয়, পরিবেশটা আবার দূষণমুক্ত হয়ে যায়। এই পরিবেশটা কিন্তু আমাদের এখানে থাকলে আমরাও খুব খুশি হতাম। তাই ইউরোপের মানুষ অবশ্যই এই জলবায়ুতে খুশি। তবে গ্রীষ্মকালীন উষ্ণতা দেখো 15 থেকে 20, তাহলে বেশ আরামদায়ক। আবার শীতকালীন গড় থেকে 2 থেকে -5, এটা অবশ্যই একটু কষ্টদায়ক, কিন্তু থাকতে থাকতে এটা অসুবিধা কিছু হয় না। এবং গড় বৃষ্টিপাতের পরিমাণ 50 থেকে 70 সেমি। তো বৃষ্টিপাত খুব যে একটা বেশি তা হয় তা নয়, তবে বৃষ্টিপাত হয়, এইগুলো বৃষ্টিগুলো দরকার আছে। এবার চলে আসবো আমরা এই পরের পাতাতে, অর্থাৎ 129 পাতাতে চলে আসবো। 129 পাতাতে এসে দেখো কৃষি অর্থাৎ শিল্প, কৃষি শিল্প বসতির প্রয়োজনে এখানে তৃণভূমির সঙ্গে সংখ্যা অনেক কমে গেছে। তো যেখানেই নাকি শিল্প কারখানা গড়ে উঠেছে, যেখানেই নাকি কৃষিকাজ গড়ে উঠেছে, সেখানে কিন্তু আমাদের একটা জিনিস সবচেয়ে বেশি অবাক করে দেয়, সেটা হচ্ছে যে এই বনভূমিটাকে কমিয়ে ফেলা। এই বনভূমিটাকে কমিয়ে ফেললে আমাদের যেমন সমস্যাটা এসে যায়, কিন্তু তার পাশাপাশি দেখো কিছু সমস্যা এসে যায়, যে এই বনভূমি কমে গেলে আমাদের বন্য প্রাণীর অস্তিত্ব নষ্ট হচ্ছে, পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে এবং পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে বা গ্লোবাল ওয়ার্মিংয়ের মাত্রাটা বেড়ে চলেছে। তো এটা যখন হচ্ছে, তখন আমাদের তো সকলেরই কর্তব্য বা দায়িত্ব, অর্থাৎ নৈতিক কর্তব্য নৈতিক দায়িত্ব থাকে আমাদের সাথে সাথে সরকার, অর্থাৎ সরকারকে আমাদেরকে নিয়েই সরকার, আমরা যদি ওতপ্রোতভাবে জড়িত থাকি সরকার থাকতে বাধ্য। তাই আমাদের উচিত যে এই সম্পর্কে একটু ওয়াকিবহাল থাকা এবং যাতে এই বনভূমির উচ্ছেদ না ঘটে সেদিকে একটু নজর রাখা। তবে এই শিল্পাঞ্চলের দূষণ রোধের জন্য কিছু সংরক্ষিত বনভূমি রয়েছে, যে সেই বনভূমিগুলোই কিন্তু এই দূষণটাকে রোধ করে। আর পরিকল্পিত বনভূমির সৃষ্টিও করা হয়েছে। এটা একটু আশার লজিক হয় কি, দেখা যায় যে আমাদের এখানেও তো রাস্তার পাশে অনেক গাছ লাগানো হয়, কিন্তু সেই গাছ কটা বড় হয়, কটাই বা পরিচর্যা করা হয়। শেষে দেখো সর্বসাকুল্যে 1000টা গাছ বসিয়ে দেখো, দেখা যায় যে 100টা গাছ ঠিকমতো বড় হয়েছে কিনা হ্যাঁ বোঝা যায়, দেখাই যায়। আবার যাও বা বড় হলো, তাও দেখো চোরা কিছু মানুষ অর্থাৎ অসৎ মানুষরা সেই ছোট ছোট উদ্ভিদগুলোকে ছেদন করছে, করে নিয়ে তাদের জ্বালানি করছে, কেউ কাঠ করছে। এটা কিন্তু চলছেই। তো এটা আমরাও কিন্তু বন্ধ করতে পারি, কিন্তু আমরা এককভাবে এটা করতে পারবো না। কারণ কি, এর সাথে সরকার যদি ওতপ্রোতভাবে জড়িত থাকে তাহলে কিন্তু এটা সম্ভব হবে। এইসব বনভূমিতে দেখো, তাহলে বনভূমি সৃষ্টি করা হয়েছে, এটা ঠিক ভালোই। এই সব বনভূমিতে পাইন, বার্চ, ওক, বেজ, ফার জাতীয় উদ্ভিদ জন্মায়। এবার আসবো আমরা রুট শিল্পাঞ্চলের অর্থনৈতিক পরিবেশ, অর্থাৎ প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। এই শিল্পাঞ্চলের প্রাণ, অর্থাৎ কয়লা মানেই সেখানে শিল্প কারখানা গড়ে উঠবে। রাইন, নিপে ও রু নদীর মাঝের অঞ্চলে প্রচুর পরিমাণে অ্যান্থ্রাসাইট ও বিটুমিনাস জাতীয় উৎকৃষ্ট মানের কয়লা পাওয়া যায়, যা এই শিল্পাঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তো এছাড়াও বেশ কিছু জায়গায় খনিজ তেলের সন্ধানও মিলেছে। দেখো, কয়লার সাথে সাথে খনিজ তেলের সন্ধানও মিলেছে। দেখো, ওই কয়লা খনি অঞ্চলটা ঠিক এইরকম হয়। দেখো কিরকম ভাবে খনি গর্ভে থেকে কয়লা তুলে, হ্যাঁ, সেটাকে কিন্তু বার করে এবং সেটাকে জ্বালানির উপযুক্ত করেই তবেই কিন্তু বাজারে আসে। তো দেখো, এর সাথে সাথে তেল, খনিজ তেল কিভাবে আসে, আমরা জানি যে
সভ্যতার উষালগ্নে কবেই পৃথিবী ছিল, আর পৃথিবী এরকম বন জঙ্গলে ভর্তি ছিল, আর এরকম প্রাণীরা ছিল। এই প্রাণীদের থেকে হয়েছে তেল, আর এই গাছপালা অর্থাৎ উদ্ভিদ থেকে হয়েছে কয়লা। সেই কয়লা তুলে আজকে কিন্তু আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করছি। আবার সেই জীবদেহ থেকে কোন প্রাণীর জীব, কিভাবে জীব, কোন কেমন জীব সেটা জানার থেকে বড় কথা হচ্ছে যে জীবের অস্তিত্ব বিনষ্ট হয়েছে একবার, সেই জীবের অংশ বিশেষই কিন্তু আমরা এখন পেট্রোল হিসাবে জ্বালাচ্ছি। তো এই অঞ্চলের রেল, সড়ক, জলপথ পরিবহনের ব্যবস্থার উন্নত হয়েছে, আর শিল্প ও পরিবহনের উন্নতির কারণে সমগ্র অঞ্চলটি বেশ ঘন বসতিপূর্ণ। অর্থাৎ ঘন বসতিপূর্ণ কখন হবে? যখন নাকি যেখানে যোগাযোগ ব্যবস্থা, শিল্প আর অর্থনৈতিক দিক থেকে সহযোগিতা থাকবে, সেখানেই কিন্তু জনবসতি বেশি হবে। সেই জন্য দেখো শহর অঞ্চল থেকে গ্রাম অঞ্চলে জনসংখ্যা কম, আর শহর অঞ্চলে বেশি। অর্থাৎ সুযোগ সুবিধা শহর অঞ্চলে বেশি গ্রামগঞ্জের থেকে, অর্থাৎ গ্রামাঞ্চল থেকে। এবং দক্ষিণ থেকে উত্তরে নিরবিচ্ছিন্নভাবে জনবসতি দেখা যায়। রাইন নদীর পূর্ব দিকে রাইন, হার্নে, উটমুন্ড খাল ও উত্তরে নিপে খাল কাটা হয়েছে। এবার খাল কাটা হওয়ার ফলে কি হয়েছে, আর নদীগুলি এই খালপথের মাধ্যমে পরস্পরের সঙ্গে যোগাযোগ করছে। যেমন সুয়েজ কানালের মাধ্যমে সমুদ্রের সঙ্গে একটা দেশের সঙ্গে একটা দেশের যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে দিচ্ছে। তাই দেখো খাল পথের মাধ্যমে কিন্তু সেই একটা নদী থেকে অন্য নদীতে যাওয়া যাচ্ছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবং সারা বছর নৌ পরিবহনের উপযুক্ত হচ্ছে। আর রুর শিল্পাঞ্চলের উত্তরে অবস্থিত হামবুর্গ বন্দর এই অঞ্চলের শিল্পোন্নতির গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। প্রধানত শিল্পাঞ্চল হওয়ার কারণে এখানে কিছু কৃষি, দেখো কৃষির পরিমাণ ও কৃষির গুরুত্ব দুটোই কম। শহরের পাশাপাশি অঞ্চলে মিশ্র কৃষি পদ্ধতি, গম, যব, আলু, ওট, ফল, ফুল চাষের সঙ্গে পশুপালন ও দুধ, মাংস উৎপাদন করা হয়। তাহলে দেখো যেখানেই কৃষিকাজ হবে সেখানে কিন্তু কৃষিকাজের সাথে সাথে এই গৃহপালিত পশুদেরকেও পোষা হবে। কারণ কি, এই কৃষিজাত দ্রব্যের মধ্যে কিছু অংশ যে উদ্ভিদগুলো প্রাণীরা খেয়ে বেঁচে থাকে, সেই যেমন গম গাছের অংশ, ধান গাছের থেকে বিচুলি, এবং মসুর, ছোলা এদের থেকে যে তুষগুলো বা খোসাগুলো পাওয়া যায় বা গাছের ভুসিগুলো পাওয়া যায়, সেগুলো পশুখাদ্য হিসাবে ব্যবহার করা হয়। এবং সেখানে পশুপালন গড়ে উঠেছে। আর পশুপালন হলে সেখানে দুগ্ধ শিল্প বা মাংস শিল্প গড়ে উঠবে। এবার চলে আসবো যে রুর শিল্পাঞ্চল, অর্থাৎ রুশ অঞ্চলের শিল্প ও বাণিজ্য। দেখো শিল্প বাণিজ্যের মধ্যে এখানে কিছু কিছু শিল্পের নাম দিয়েছে। এই শিল্পগুলোর মধ্যে দেখো লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, রেল ইঞ্জিন শিল্প, মোটর গাড়ি যন্ত্র শিল্প, রাসায়নিক ঔষধ শিল্প, কীটনাশক বিস্ফোরক দ্রব্য, সিমেন্ট শিল্প, বস্ত্রবায়ন শিল্প, বৈদ্যুতিক শিল্প, কাঁচামাল অর্থাৎ কাঁচ শিল্প, আর খাদ্য প্রক্রিয়াকরণ। এই কয়েকটা জিনিস কিন্তু কোথায় কোথায় তাতে শিল্পের নাম আর শিল্পকেন্দ্রের কোথায় কোথায় গড়ে উঠেছে, এই চারটা কিন্তু আমরা সুন্দর করে পড়ে নেব। তাহলে কিন্তু কি হবে, আমাদের এখান থেকে কোশ্চেন আসলে আমরা লিখতেই পারবো। এবার আসবো, দেখো কোনো অঞ্চলে শিল্প স্থাপনের জন্য কি কি প্রয়োজন হয়, একটু বুঝে নিই ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে একটা আমাদের অঞ্চলে, ধরো কোনো একটা অঞ্চলে শিল্প কারখানা গড়ে তুলবো। এই শিল্প কারখানা গড়ে তুলতে গেলে প্রথমে প্রয়োজন এই জমি। এই জমিটা যদি পর্যাপ্ত পরিমাণে থাকে, তাহলে এই শিল্পীর প্রয়োজনীয় জায়গা কিন্তু জমি থেকে পেয়ে যাবো। তো জমি তো পেলাম, এবার এই জমির পাশাপাশি যে শিল্প কারখানা গড়ে তুলবো, ধরো পাট শিল্প, তাহলে এই পাট শিল্পের জন্য কাঁচা পাট দরকার। এই কাঁচামাল কিন্তু এখানে সমৃদ্ধ থাকার দরকার আছে, তা না হলে এইখানে শিল্প কারখানা গড়ে তোলা যাবে না। এবার জমি হলো, কাঁচা মাল হলো, এবং জল, অর্থাৎ যে কোনো শিল্প কারখানা তৈরি করতে গেলে জল কিন্তু দরকারি হয়। জল ছাড়া কোনো শিল্প কারখানা তৈরি করা যাবে না। এবার সব হলো, তারপরে শ্রমিক। দেখো যে শিল্প কারখানা গড়ে তোলা হচ্ছে সেই ধরনের সেই কাজের জন্য দক্ষ শ্রমিকের প্রয়োজন। এই দক্ষ শ্রমিক যদি না থাকে তাহলে কিন্তু শিল্প কারখানা গড়ে তোলে কোনো লাভ হবে না। আর তারপর হচ্ছে পরিবহন, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা না থাকলে কি হবে, শিল্পীর প্রয়োজনীয় দ্রব্য আর শিল্পজাত দ্রব্য দুটোই একদম আনা নেওয়া করার দরকার আছে। অর্থাৎ একবার নিয়ে আসছি এবং শিল্পজাত দ্রব্য যখন হচ্ছে সে এখান থেকে আবার পাঠিয়ে দেওয়া হচ্ছে পরিবহন ব্যবস্থার মাধ্যমে। আর পরিবহন ব্যবস্থা যদি সঠিক থাকে তাহলে কিন্তু আমাদের খুব সহজেই কিন্তু এই শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব হবে। আর এই শিল্প কারখানা গড়ে তোলার জন্য আরো বেশি প্রয়োজন হচ্ছে শক্তি সম্পদ। অর্থাৎ শক্তি সম্পদ বলতে বোঝাবে যে বিদ্যুৎ শিল্প, অর্থাৎ বিদ্যুৎ ছাড়া কোনো শিল্পই এখন তৈরি করা যায় না বা শিল্প চলতে পারে না। তাই বিদ্যুতের চাহিদা পর্যাপ্ত থাকার দরকার আছে।
এরপরে দরকার যে আমাদের মূলধন, অর্থাৎ আমরা মূলধন বিনিয়োগ করি, অর্থাৎ শিল্প কারখানা বা ব্যবসায়িক ক্ষেত্রে মূলধন ইনভেস্টটা কিন্তু একদম প্রধান ভূমিকা পালন করে। কারণ হচ্ছে যত টাকা মূলধন এখানে ইনভেস্ট করা যাবে, অর্থাৎ যে যত বেশি মূলধন ইনভেস্ট করতে পারবে আর যার যত বেশি এই বিজনেস টেকনিক জানা থাকবে, সেই কিন্তু এই শিল্প কারখানা গড়ে তুলতে পারবে আর তার জন্য মূলধনও বিনিয়োগ করতে পারবে। তাই মূলধনের যথেষ্ট যোগান প্রয়োজন আছে। আবার মূলধন হলো, কিন্তু এর সাথে সাথে আমাদের আরেকটা জিনিস দরকার, বাজার। অর্থাৎ এই উৎপাদিত দ্রব্য কোথায় বিকবো, অর্থাৎ কোথায় বিক্রি করব, এই বিক্রয়ের জন্য কিন্তু একটা বাজার দরকার আছে এবং সেই বাজার যে চাহিদা, বাজারে যদি বাজারে নেওয়ার জায়গা থাকে তাহলে কিন্তু সেখান থেকে বিক্রি হবেই। এবার হচ্ছে যে এবার বাজারে কি করতে হবে, বাজারে সেই জিনিসের চাহিদা থাকতে হবে। অর্থাৎ দেখা গেল আমি একটা প্লাস্টিকের পেনের একটা শিল্প, ছোট্ট কুটির শিল্প হিসাবে তৈরি করেছি। তো আমার অঞ্চলে আমি বিক্রি করছি এবং আশপাশের অঞ্চলগুলোতে যেখানে মার্কেট অর্থাৎ বাজার আছে, সেই বাজারে সেই জিনিসের চাহিদা কতটা আছে, এবং প্রথমতই কিন্তু সেই শিল্প গড়েই কিন্তু অনেক বড় হওয়া যায় না। এবার অনেক বড় হতে গেলে একটু নির্দিষ্ট সময় পর্যন্ত পেরোতে হয়, অভিজ্ঞতা অর্জন করতে হয়। এই কয়েকটা জিনিস যদি থাকে তাহলে কিন্তু শিল্প কারখানা গড়ে তোলাই যাবে। অর্থাৎ কোনো অঞ্চলের শিল্প স্থাপনের জন্য কি কি প্রয়োজন তা আমি একটু বুঝলাম। এবার আসবে যে কিছু সরকারি নীতি। একটা শিল্প কারখানা তৈরি করবো, ধরো আমি এখানে বারুদের অর্থাৎ বাজি কারখানা তৈরি করবো, তাহলে বাজি কারখানা তৈরি করতে গেলে কিন্তু আমাকে ইচ্ছা মতো এখানে বাজি প্রয়োজনীয় দ্রব্য নিয়ে আসতে পারবো না, এর জন্য একটা পারমিশন লাগে এবং সরকারি নীতি কিন্তু মেনে চলতেই হবে। অর্থাৎ কোনগুলো আমি আনতে পারবো আর কোনগুলো আনতে পারবো না, কোনগুলো কোন বাজি তৈরি করতে পারবো আর কত ডেসিবেলের বাজি তৈরি করতে পারবো, এটা একটা সরকারি নীতি না থাকলে কিন্তু সেই কারখানা চলবে না। ঠিক এইরকম ভাবে শিল্প কারখানা গড়ে তুলতে গেলে কিন্তু একটা ফিচার্স লাগে, অর্থাৎ সরকারি নীতি, সেই ফিচার্সটা যদি থাকে তাহলে কিন্তু একটা সাপোর্ট হিসাবে যদি থাকে তাহলে কিন্তু সেই শিল্প কারখানাটা গড়ে তোলা যাবে। এবার চলে আসবো যে আমাদের লন্ডন অববাহিকা। দেখো এখানে একটা গল্প দিয়েছে, গল্পটার মধ্যে যে আমরা এখানে দেখতেই পাচ্ছি লন্ডন ব্রিজ, আমরা একটা ছোট্টবেলায় রাইমসে পড়েছি না, লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন, লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন মাই ফেয়ার লেডি বলে একটা, এই সেই লন্ডন ব্রিজ। এই লন্ডন ব্রিজ আমরা এই চিত্রটাই কিন্তু তখন দেখেছিলাম। তো আজকে কিন্তু আমাদের একটু উঁচু ক্লাসে উঠে আমরা যখন 7-এ উঠলাম তখনই কিন্তু আমাদের এটা মনে পড়ে গেল যে লন্ডন ব্রিজের, এই যে লন্ডন ব্রিজ, এটা লন্ডনে অর্থাৎ ইউরোপ মহাদেশে অবস্থিত, এটা কিন্তু আমরা জেনে গেছি। তো দেখো এখানে একটা গল্প দিয়েছে, গল্প মানে একটা কথোপকথন দিয়েছে, কিন্তু সব কটা লাইন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটুকু কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করবে, আর ভালো করে লক্ষ্য করলেই কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে, আর আমি তো তোমাদের সাথে শেয়ার করবই। এবার দেখো এখানে দিয়েছে দীপাদের স্কুলে ভূগোল ক্লাসে আজ লন্ডন অববাহিকা পড়ানোর কথা। তার আগে দীপারা নিজেদের মধ্যে লন্ডন অববাহিকার আলোচনা করেছিল। মলি বলল লন্ডন শহর ইংল্যান্ডে অবস্থিত, আর ইংল্যান্ড হলো সেই দেশ যেখান থেকে ইংরেজরা ভারতে এসেছিল। এবার একটা কথা বলতেই হয় যে এটা যখন পড়ার মধ্যে চলেই এলো, দেখো এই ভারতবর্ষ সুজলা সুফলা দেশ, একটা শান্তিপ্রিয় দেশ, এই দেশে এসেছিল নাকি কোথায়, এই ইংল্যান্ড থেকে লোক এসেছে, তাতে ইংল্যান্ডবাসী ইংরেজ যারা তারা এখানে এসেছিল এবং এখানে এসে আমাদের দেশে ঢুকে দেখে বুঝে আমাদের দেশকে কেউ কেউ ভালোবেসে ফেললো, আবার কেউ কেউ কী হলো এই দেশকে শোষণ শাসন করার জন্য উঠে পড়ে লাগলো এবং ঠিক চালালো। ওরা 1600 সাল থেকে 1700, 1800, 1947 সালের 15ই আগস্ট পর্যন্ত কিন্তু আমাদেরকে তাদের অধীনে রেখেছিল, অর্থাৎ আমরা পরাধীন ছিলাম। সেই পরাধীনতার শৃঙ্খল থেকে বহু রক্ত ক্ষয় করে আজকে আমরা স্বাধীন হয়েছি এবং স্বাধীন দেশের নাগরিক, অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন দেশ। এর স্বাধীনতা পেয়েছিল কবে, 1947 সালের 15ই আগস্ট। তাহলে আমরা বলতে পারবো উই গেট ফ্রিডম ফর ব্রিটিশ রুল কবে কবে, ইন দ্য ইয়ার অফ 1947, 15th আগস্ট, এটাতে কিন্তু আমরা পেয়েছিলাম। তো দেখো এই তাদের কথা মনে পড়ে যাচ্ছে যে তারা কত নিষ্ঠুর ছিল। তো বর্তমানে দেখো এই জিনিসগুলো কিন্তু আমাদের লক্ষণীয় বিষয় যে তারা আমাদের দেশে এসেছিল কিন্তু আমাদের দেশকে শোষণ শাসন করেছিল, এটা আমাদের মনে রাখতেই হবে, এটা আমাদের স্বাধীনতার গল্প। তাই দেখো তিতলি বলল কলকাতা শহর যেখানে গঙ্গা নদীর ধারে অবস্থিত ঠিক তেমনি লন্ডন শহর টেমস নদীর তীরে অবস্থিত। আর মুনাই বলল যে লন্ডন শহরের কাছে গ্রিনিচের উপর দিয়ে মূল মধ্যরেখা গেছে। তা দেখো এখানে 3টে কোশ্চেন, কলকাতা শহর কোন নদীর ধারে অবস্থিত, অর্থাৎ হুগলি নদীর ধারে, অর্থাৎ হুগলি কলকাতায় গঙ্গারই শেষ অংশের নাম হচ্ছে হুগলি, অর্থাৎ কলকাতা হুগলি নদীর ধারে অবস্থিত, যেটা নাকি গঙ্গা নামে পরিচিত।
তেমনি লন্ডন শহরটা টেমস নদীর ধারে অবস্থিত বা তীরে অবস্থিত। আর মুন্নাই বলল লন্ডন শহরের কাছে গ্রিনিচের উপর দিয়ে মূল মধ্যরেখা গেছে। আমাদের গ্রিনিচের উপর দিয়ে কোন শহরের লন্ডন, মানে লন্ডন শহরের কাছে গ্রিনিচের অর্থাৎ গ্রিনিচ শহরের উপর দিয়ে এই মূল মধ্যরেখাটা গেছে। এবার আসবো যে এক নজরে লন্ডন অববাহিকা। এক নজরে আমাদের পয়েন্টস টু রিকাস যেটাকে আমরা বলি, হ্যাঁ, তাতে একটুখানি মনে রাখার বিষয় যেটা যে অবস্থান ব্রিটিশ যুক্তরাষ্ট্র। অবস্থানটা কোথায়? এই লন্ডন অববাহিকার অবস্থানটা কোথায়? ব্রিটিশ যুক্তরাষ্ট্রে। সীমানা উত্তরে চেলটান উচ্চভূমি, দক্ষিণে নর্থ ডাউন্স উচ্চভূমি, এবং পশ্চিমে ব্যারিং শহর এবং পূর্বে উত্তর সাগর। আর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল প্রায় ৭,৭০০ কত ৬০ বর্গ কিমি। আর অববাহিকার আকৃতিটা কেমন? মাটির সরার মতো। দেখো এই যে মাটির সরা, আমরা মাটির সরা দেখেছি তো, হ্যাঁ মাটির সরা দেখেছি। এই মাটির সরাটা কেমন দেখতে জানো তো? এই মাটির সরাটা তোমাদের আমি দেখাই যে মাটির সরা, আমরা তো গ্রামগঞ্জে যারা থাকি তারা কিন্তু মাটির সরাটা দেখেই বুঝতে পারি। দেখো এই মাটির সরাটা হবে কিরকম? এইরকম আকৃতি। দেখো এইরকম, এই এই যে মাটির সরা, এই যে এরকম একটা জাস্ট বাউলের মতন, কিন্তু এটা কিন্তু দেখো এই মাটির সরার মতো আকৃতি। কিরকম না, যে এই অববাহিকাটার অর্থাৎ এই লন্ডন অববাহিকার আকৃতি মাটির সরার মতো। তো দেখো উপরের অংশ উঁচু, চারিদিকটাই কিন্তু এই পুরো পাটটাই কিন্তু উঁচু, এই পুরো পাটটাই উঁচু, আর এই পুরো পাটটাই কিন্তু নিচু, যেখান দিয়ে যাবে সেখান দিয়ে নিচু, অর্থাৎ এগুলো সব নিচুর দিকে গেছে। তাহলে দেখো আমরা যদি এর মধ্যে ধরে নিই যে এইটুকু সেই লন্ডন অববাহিকা এই বাটির মতো, তাহলে আমরা বাটির মধ্যে অবস্থানটা বুঝতে পারলাম। তাহলে আমরা সরাটাও বুঝতে পেরেছি যে একটা জাস্ট লাইক বাটির মতো। সরাটা আবার একটু অন্যরকম ভাবেও হতে পারে, আরো একটু ঢাল করে হতে পারে, যে একটু এরকম ভাবে এরকম দিয়ে একটু এরকম ভাবে হতে পারে। এটাও কিন্তু একটা মাটির সরার কাজ। দেখো এটা একটু আকৃতিটা অন্য ধরনের। তো যাই হোক আমরা মাটির সরা বুঝেছি। এবার দেখো যে এবার আসবো যে এখানকার প্রধান নদী অর্থাৎ টেমস নদী, এই এই এখানকার অর্থাৎ লন্ডন অববাহিকার প্রধান নদী হচ্ছে টেমস নদী, এটা আমরা জানি। দেখো আর বিমানবন্দর দেখো হিথরো, হ্যাঁ হিথ হচ্ছে বিমানবন্দর, এটাও ইম্পর্টেন্ট। এবার দেখো লন্ডন অববাহিকার দেখো প্রাকৃতিক পরিবেশ, এই প্রাকৃতিক পরিবেশটা কিন্তু লক্ষণীয়। দেখো যে ব্রিটিশ যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব দিক থেকে ইতালির অর্থাৎ প্রবাহিত হয়ে টেমস নদী উভয় তীর চিল্টান ও নর্থ ডাউন্স নামক দুটো পর্বতের মধ্যবর্তী নিম্ন সমতল ভূমিতে এই লন্ডন অববাহিকার অবস্থান। আর ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী হচ্ছে লন্ডন, এটাও ইম্পর্টেন্ট। এই অববাহিকায় অবস্থিত, তাই এর নাম লন্ডন অববাহিকা। তাহলে লন্ডন অববাহিকা কি এটা বুঝলাম। এবার আসবো যে লন্ডন অববাহিকার অঞ্চলের প্রায় মাঝখান দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে টেমস নদী বয়ে গিয়েছে। আর এই টেমসের নদীর মোহনার কাছাকাছি বা লন্ডন অববাহিকার পূর্ব দিকে বিশেষ কোনো উচ্চভূমি দেখা যায় না, এটাও ইম্পর্টেন্ট। এবার দেখো আমরা চলে আসবো পরের পাতায়, অর্থাৎ 131 পাতা থেকে চলে যাব আমরা 132 পাতাতে চলে যাব। 132 পাতাতে গিয়ে আমরা দেখব যে তবে দেখো এখান থেকে টাচিং দিয়ে যায়, তবে যে উৎস অঞ্চল, দেখো কিসের উৎস অঞ্চল, তবে এই যে উৎস অঞ্চলে বিশেষত উত্তর পশ্চিম ও দক্ষিণ দিকে চিল্ড্রান, হোয়াইট হর্স এবং নর্থ ডাউন্স নামে তিনটি উচ্চভূমি লক্ষ্য করা যায়। এই দেখো চিল্ড্রান, হোয়াইট হর্স এবং নর্থ ডাউন্স টেমস নদী, এই চারটে কিন্তু এই লন্ডন অববাহিকা তৈরি, হ্যাঁ কিন্তু ক্ষেত্রে এটা লাগবে, এটাই দিয়েই তৈরি হয়েছিল। তাই দেখো এই অতীতে এই উচ্চভূমি অঞ্চলের মাঝখান দিয়ে বসে গিয়ে, অর্থাৎ এই অঞ্চলটা বসে গিয়ে পরবর্তীকালে টেমস ও তার বিভিন্ন উপনদী অর্থাৎ সঞ্চয় কার্যের ফলে এই লন্ডন অববাহিকা অঞ্চলের উদ্ভব হয়েছে। তাহলে লন্ডন অববাহিকাটা কিভাবে উদ্ভব হয়েছে এটা একটু আমরা জেনে নিলাম। তো আমরা এটা যদি একটু চিত্রের মাধ্যমে ধরা যায়, এখানে একটা চিত্র দিয়েছে, আমরা বুঝতে পারছি যে এখানে হোয়াইট হর্স আর হচ্ছে চিল্টান ও টেমস নদী আর নর্থ ডাউন্স, এই কটা অংশ যখন রয়েছে, দেখো তারই পাশাপাশি আমরা যদি একটুখানি দেখি, যে আমরা একটুখানি চিত্রের মাধ্যমে যদি দেখি, যে চিত্রের মধ্যে দিয়ে যদি এইরকম একটা দেখি, যে দেখো এইরকম একটা এইরকম একটা ব্যাপারের মধ্যে এইটুকু যদি হয়, এখানে দেখো এই গোটা অঞ্চলটুকু কিন্তু নিচের দিকে এটুকু বসে গেছে, অর্থাৎ এই বসে যাওয়া মানে এই অঞ্চলটা বসে গেছে, নিচের দিকে বসে গেছে, এটা নিচের দিকে বসে গেছে, অর্থাৎ এইগুলো নিচের দিকে বসে গিয়ে চারিদিক থেকে উঁচু হয়ে গেছে আর নিচের দিকে বসে গেছে। তাহলে এখানে একটা প্রাচীর, এই জায়গাগুলো প্রাচীর দিয়ে ঘেরা থাকছে,
অর্থাৎ টিনের কংক্রিট বা ইটের গাঁথনি দিয়ে ঘেরা আছে। আর এরই মাঝে যদি আমরা এইটা সেই অববাহিকা যদি ধরি, তাহলে কিন্তু আমরা সহজেই বুঝে যাব যে এই ধারটা পুরোটা উঁচু আর এই মাঝখানটা নিচু। ঠিক কেমন? এই যেরকম বাটির মতন একটা সরার মতন আকৃতি। তারপর দেখো, এবার চলে আসবো যে আমরা কোন দিকে এবার অঞ্চলের উদ্ভব হয়েছে এটা বুঝলাম। এবার লন্ডন অববাহিকা অঞ্চলের প্রধান নদীর নাম কি? টেমস নদী। দেখো, এই নদী পশ্চিমে কটসওল্ডস পাহাড় থেকে উৎপন্ন হয়ে হোয়াইট হর্স ও চিল্টান পর্বতের মধ্যবর্তী গোরিং ও গ্যাপের মধ্যে দিয়ে লন্ডন অববাহিকায় প্রবেশ করছে। পরে পূর্ব দিকে প্রবাহিত হয়ে উত্তর সাগরে গিয়ে মিশেছে। আর টেমসের প্রধান উপনদীর মধ্যে লি, রোডিং ওয়ে, মোল প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এবার দেখো একটা জিনিস কি, উষ্ণতা কত থাকে? উষ্ণতা থাকে শীতকালীন গড় উষ্ণতা 28 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আর শীতকালীন 3 থেকে -5 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বৃষ্টিপাত 60 থেকে 70 সেমি। এবার দেখো, এই লন্ডন মানেই সারা বছর মেঘলা আকাশ, অর্থাৎ লন্ডন মানেই আমরা জানবো যে সারা বছর মেঘলা আকাশ আর ঝিরঝিরে বৃষ্টি, শীতল স্যাঁতসেঁতে আবহাওয়া, পাশের সমুদ্র দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতের প্রভাবে শীতকালীন উষ্ণতা খুব কমে যায়, আর পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে সারা বছরই বৃষ্টিপাত হয়, আর যদিও এর পরিমাণ খুব কম। এবার দেখো, ঘন জনবসতি, শহরাঞ্চল, শিল্পায়নের কারণে এখানে বনভূমির পরিমাণ খুবই কম, তবে উচ্চভূমি ও পাহাড়ের গায়ে কিছু ওক, বার্চ, অ্যাশ, লক, পাইন, বীচ প্রভৃতি উদ্ভিদের বনভূমি দেখা যায়। এবার দেখো, এই যে অঞ্চলটাকে দেখলেই তোমরা বুঝতে পারছো যে কীরকম এখানে কৃষিকাজটা কেমনভাবে চলে। আর লন্ডন অববাহিকার অর্থনৈতিক উন্নতি, এর অর্থনৈতিক উন্নতির কারণ কি? দেখো, বসতি ও শিল্পের প্রয়োজনে লন্ডন অববাহিকার বেশিরভাগ জমি ব্যবহৃত হয়, তবুও স্থানীয় চাহিদা মেটানোর জন্য এখানে কিছু কিছু অঞ্চলে উন্নত যান্ত্রিক পদ্ধতিতে মিশ্র কৃষি ব্যবহার মাধ্যমে কৃষিকাজ করা হয়ে থাকে। এখানকার কৃষির প্রধান বৈশিষ্ট্য হলো প্রচুর পরিমাণে সবজির চাষ। তা দেখো, সবজি চাষই এখানে হচ্ছে ডিউকেন এই অঞ্চলের অর্থাৎ লন্ডন অববাহিকার প্রধান কৃষি বৈশিষ্ট্য। বিপুল শহরবাসী, এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় এসে বসে আছে, যে ট্রাক ফার্মিং। দেখো, বিপুল শহরবাসীর খাদ্যের চাহিদা মেটানোর জন্য ছোট ছোট খামারে ফল ও শাকসবজি উৎপাদন করে ট্রাকে করে কি করা হয়? শহরে পাঠানো হয়, আর একে ট্রাক ফার্মিং বলে। আর পচনশীল নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো দ্রুত পাঠানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এরই পাশাপাশি দেখো, নদীবতে গম, জব, ভুট্টা ও চেল্টান ডাউন্সের উচ্চভূমিতে মিশ্র কৃষি পদ্ধতি, ওটস ও আলুর সঙ্গে পশুখাদ্য হিসাবে হেস, স্লোভার ঘাসের চাষ করা হয়। আর পাশাপাশি উত্তর সাগর থেকে প্রচুর মাছও ধরা হয়, তাহলে মাছের দিকটাকেও কিন্তু এরা গুরুত্ব পেয়েছে। এবার ধরো, টেমস নদীর তীরে অবস্থিত লন্ডন অববাহিকা এখানে প্রধান শহর, বন্দর এবং শিল্প বাণিজ্য কেন্দ্র। এই অঞ্চলে রেলপথ, সড়কপথ জালের মতো ছড়িয়ে, অর্থাৎ জাল যেমন চারিদিকে ছড়িয়ে থাকে, ঠিক এই পরিবহন ব্যবস্থাটা কিন্তু জালের মতো ছড়িয়ে রয়েছে। তাছাড়া লন্ডন যেমন একটি বিখ্যাত নদী বন্দর, তেমনি আন্তর্জাতিক বিমান পথেরও কেন্দ্র। শিল্প বিপ্লবের পর থেকে এখানে দ্রুত শিল্পায়ন হয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধির কারণে লন্ডন অববাহিকা লন্ডন ঘনবসতিপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে। আর কি হয়েছে? সাধারণত মানুষের বসস্থানে, অর্থাৎ বাসস্থানের অভাব মেটাতে রেডিং ও নিউব্যারি, ক্রয়ডন প্রভৃতি অনেক শহর গড়ে উঠেছে। এবার আসবো আমরা লন্ডন অববাহিকার শিল্প আর শিল্প কেন্দ্র, অর্থাৎ কোন কোন শিল্প এখানে গড়ে উঠেছে এগুলো একটু দেখে নেবো। কি কি? ইঞ্জিনিয়ারিং, মোটর গাড়ি নির্মাণ শিল্প, জাহাজ মেরামতি শিল্প, বিমান ও বিমান যন্ত্রাংশ, বৈদ্যুতিক ও কৃষিযন্ত্র, ছাপাখানা, মুদ্রণ, কাগজ, রাসায়নিক দেশলাই, তথ্য প্রযুক্তি, বিস্কিট, ডেয়ারি ও ময়দা, এতগুলো গড়ে উঠেছে, এই অঞ্চলগুলো ভাগ করে দিয়েছে। এবার লন্ডনের দেখো একটা জিনিস গুরুত্বপূর্ণ, লন্ডন শহর পশম, চা, রাবার প্রভৃতি পণ্যের জন্য বিখ্যাত, প্রধান বাণিজ্য কেন্দ্র হিসাবে খ্যাত। টেমস নদীর খাড়ি খুঁড়ে অবস্থিত লন্ডন পৃথিবীর বৃহত্তম পুনঃরপ্তানি বন্দর হিসেবে পরিণত হয়েছে। এই আমদানিকৃত দ্রব্য বা আমদানিকৃত বন্দর পুনরায় ওই বন্দর থেকে রপ্তানি হয়, আর এশিয়া, ইউরোপ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চলে। এখানে এখানে আসি এবং ক্রয় বিক্রয়ের পর তা আবার বন্দর দিয়ে
অন্যান্য দেশে রপ্তানি করা হয়। তাহলে এই জন্য এটাকে পুনঃরপ্তানি বন্দর, অর্থাৎ পুনরায় পাঠানো রপ্তানি বন্দর বলা হয়। এবার চলে যাবো আমরা 133 পাতাতে। 133 পাতাতে গিয়ে দেখো একটা ছোট্ট দেখো পোল্ডার ভূমিটা কি। দেখো একটা ছোট্ট ছেলের কথা আমরা ছোট্টবেলায় পড়েছি, যে হান্সের গল্পটা আমরা পড়েছি। হান্স একজন ছেলে যার বাড়ি নাকি হল্যান্ড এবং নেদারল্যান্ড, হল্যান্ড বা নেদারল্যান্ডে। আর সে একদিন একটা ছোট্ট গল্প বলি, যে গল্পটা হচ্ছে যে একদিন হান্স সন্ধ্যের সময় রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ তার চোখে পড়লো রাস্তার পাশে উঁচু দেয়ালের গায়ে একটা ফাটল দিয়ে জল চুইয়ে পড়ছে, অর্থাৎ টুকটুক করে জল গা বেয়ে বেয়ে পড়ছে। হান্সের বুকের ভেতরটা সরাত করে উঠলো। অর্থাৎ আমরা হঠাৎ রাস্তায় একটা সাপ দেখলে যেমন হয়, হান্সের মনেও কিন্তু তেমনই হলো। আতঙ্কিত হয়ে শিউরে উঠলো। আসন্ন বিপদের কথা ভেবে ফাটলটা আরেকটু বড় হলেই যে পাশের সমুদ্রের সমুদ্রের জল হু হু করে গ্রামে ঢুকবে, এটা হান্স জানতো। তাই সে এই তার ভাসিয়ে নিয়ে যাবে গ্রামের পর গ্রাম। তাই কোনো কথা না ভেবে হান্স তার হাতের মুঠো করে ঢুকিয়ে দিল বাঁধের ফাটলটার মধ্যে, এবং ওইভাবে বসে রইল। রাতের দিকে তার বাবা মা আর গ্রামের লোকজন খুঁজতে খুঁজতে দেখে দেখে যে তারা খুঁজতে খুঁজতে তাকে এইভাবে বসে থাকতে দেখতে পেল। তারপর তারা যখন জানতে পারলো যে হাঁস কিভাবে তাদের এই গ্রামকে রক্ষা করেছে, তখন সবাই হাঁসকে জড়িয়ে ধরলো এবং তার বীরত্বের জন্য খুব প্রশংসা করলো। তবে দেখো, প্রশংসা করার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সে এই পোল্ডার ভূমিটাকে রক্ষা করেছিল। এই সুন্দর গল্পটা তো তোমরা অনেকেই জানো। তো জানো এই হাঁসটা হচ্ছে হল্যান্ড বা পোল্যান্ডের একজন দেশের ছেলে। আর এই অঞ্চলকে, যে অঞ্চলকে সে রক্ষা করেছে সেটাই হচ্ছে এই পোল্ডার ভূমি। দেখো, পোল্ডার ভূমি হাঁসের জন্য একদিন কিন্তু বেঁচে গেছে। তাহলে পোল্ডার ভূমিটা আসলে কি? এটা একটা বড় প্রশ্ন আসতে পারে। আসলে নেদারল্যান্ড দেশটা খুব ছোট, তাই কৃষি ও অন্যান্য কাজের জন্য জমির খুব অভাব। আর এই সমস্যা দূর করার জন্য করার তাগিদে দেশের উত্তর পশ্চিম জুইডার্জি উপসাগরে বিশাল অগভীর জলভাগ উঁচু কংক্রিটের বাঁধ দিয়ে মাটি ভরাট করে নতুন জমি তৈরি করা হয়েছে। আর সমুদ্র থেকে উদ্ধার করা এইসব নিচু সমতল ভূমিকে পোল্ডার ভূমি বলে। আর নেদারল্যান্ডে একাদশ শতাব্দীতে প্রথম পোল্ডার ভূমি তৈরি করার কাজ শুরু হয়েছিল। তবে আগে কিন্তু এই প্রাচীন পদ্ধতিতেই করা হতো, কিন্তু বর্তমানে এখন প্রযুক্তিবিদ্যার উন্নতির সাথে সাথে এই কাজে আধুনিকতার ছোঁয়া এসেছে, এবং নেদারল্যান্ডে প্রায় 30,000-এরও বেশি ছোট বড় পোল্ডার ভূমি রয়েছে। আর এদের মধ্যে জুইডার্জি হলো সবচেয়ে বড় প্রকল্প। তাহলে জুইডার্জি সবচেয়ে বড় প্রকল্প, এটাও জেনে নিলাম। আর এছাড়া জিল্যান্ড জিপে, জুইটস প্লাস, আনা পাউলোনা, প্রিন্স আলেকজান্ডার বিশেষ উল্লেখযোগ্য। তারপরে দেখো একটা বড় প্রশ্ন, অর্থাৎ একটু মাঝারি ধরনের প্রশ্ন আসতে পারে, যে পোল্ডার ভূমি কীভাবে তৈরি হয়েছে। দেখো, প্রথমে গভীর জলাভূমি বা সাগরের কিছু অংশ চারিদিকে মাটি বা কংক্রিট বেড়া দিয়ে ঘিরে ফেলা, এই যেমনভাবে ঘিরে ফেলার পরে কি হচ্ছে, এই বাঁধের ভিতরে জল নিকাশি চক্র খালের মাধ্যমে মধ্যে চক্রখাল থাকে। আর এরপর এই ঘেরা জলাভূমি পাম্পের সাহায্যে জল ভরাট করে দেয়। আর এই জলাভূমির তলদেশে পলি থিতিয়ে পড়ে, অর্থাৎ আমরা যেমন বাগান থেকে কিছু মাটি তুলে নিয়ে এসে কাঁচের গ্লাসে গুলিয়ে রেখে দিলে কিছু সময় পরে বড় দানাগুলো নিচে, তারপরে পরপর ছোট ছোট দানা হতে হতে একদম উপরে পরিষ্কার জল থাকে। এই পোল্ডার ভূমি কিন্তু এইভাবে তৈরি করা হচ্ছিল। জলটাকে ফেলে দেওয়া হলো আর ওই পলিগুলো থেকে গেল। আর এই পলিগুলো শুকিয়ে জমি বেশ হ্যাঁ উর্বর হলো, এবং কয়েক বছর এইভাবে রেখে দেওয়া হলো। ফেলার পর এখানে কি করা হলো, লবণ মুক্ত করতে কিন্তু কৃষি চাষ করা হলো। আর অবশ্যই কৃষিকাজের ফলে উপযুক্ত করে তোলার জন্য বেশ কয়েক বছর ধরে এখানে পশুখাদ্য, হে বা ক্লোভার চাষ করা হয়। এরপর এই জমি কৃষির উপযুক্ত হলে বিট, ওট, সূর্যমুখী, টিউরিয়াল প্রভৃতি খাদ্যশস্য প্রভৃতি শস্য ও ফুলের চাষ করা হয়। এবার চলে আসবো আমরা, দেখো এই যে পোল্ডার ভূমি প্রসেস কেমন। দেখো, এটি সমুদ্র থেকে প্রায় কত মিটার নিচেতে, এখান থেকে জলটাকে সমুদ্র জল ভরে দেওয়া হলো, এখান থেকে জলটাকে বের করে দেওয়া হলো। বের করে দেওয়ার পর এই পলিগুলো সঞ্চয় হয়ে থাকলো, শুকিয়ে গেল, এবং সেটা পশুপালনের ক্ষেত্রে ঘাস জন্মাবে এবং কৃষিকাজ ক্ষেত্র তৈরি করার ক্ষেত্রে খুব সুবিধাজনক হবে। এবার আসবো যে পোল্ডার ভূমি কি প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ পোল্ডার ভূমি হলো সমুদ্র থেকে উদ্ধার করা নিম্ন সমতল ভূমি। আর প্রধানত আইসেল মাস ও রাইন নদীর মধ্যবর্তী দ্বীপের নিচু অংশ পোল্ডার ভূমি গড়ে উঠেছে। সমগ্র পোল্ডার অঞ্চলকে ভূমির ব্যবহার উপযোগী 3 ভাগে ভাগ করা হয়েছে। উত্তর পূর্বে গ্রনিং এন ফিনল্যান্ড, ওভারিসিয়েস, আর পশ্চিম ও মধ্যভাগে নোর্ড হল্যান্ড, ডটপার্চ, এবং দক্ষিণে
জুইস জুইস জুইড হল্যান্ড এখানকার কোনো এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে 10 ফুট নিচে। তাহলে বুঝতেই পারছো 10 ফুট নিচে। আমরা সাধারণ মানুষ সাধারণত 5 ফুট হয়, 5 ফুট 2, 3, 4, 5, 6, 7, হ্যাঁ এটা হয়, এবং দুটো মানুষ এরকম লাগে, প্রায় দুটো মানুষ হলে পরে তাহলে অতটা ডিপে নিকাশি খালে জল ফেলে দেওয়া হয়, এবং এই ব্যবস্থা পরিষ্কারভাবে এই এখানকার বেশিরভাগ জায়গায় সমুদ্রে কাদামাটি দিয়ে ভরাট করা, এটা আমরা জানলাম। দেখো এবার চলে আসবো যে আমরা পরের পাতায় চলে যাব। পরের পাতায় গিয়ে এখানে কিছু কোশ্চেন শেয়ার করব। দেখো এই পরের পাতাতে রয়েছে, একটাই পাতা রয়েছে, এই একটা পাতা শেয়ার করলে কিন্তু আমাদের 136 পাতা, অর্থাৎ এই গোটা ইউরোপ মহাদেশ কিন্তু তোমাদের সাথে আলোচনা হয়ে যাবে। আলোচনা করার শেষের পাতায় এসে গেছি। এই অঞ্চলের মধ্যে দিয়ে রাইন ও তার কয়েকটি নদী যেমন লেক, ভাল, মাস প্রবাহিত হয়েছে। এই নদীগুলির ধারে পলিমাটি দেখা যায়। তো নদী তীরবর্তী অঞ্চলে পাহাড় থেকে যে সমস্ত নদীগুলো আসবে তাতে পলি থাকবেই, অর্থাৎ সেই পলির উপরে নির্ভর করেই কৃষিকাজ সমৃদ্ধ হয়েছে। এবার আসবো নেদারল্যান্ডের শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল অবস্থিত, তবে উষ্ণ উত্তর আটলান্টিক সমুদ্র স্রোত এই অঞ্চলের পাশ দিয়ে বারে বারে বয়ে যায় বলে এখানকার জলবায়ু সমভাবাপন্ন, অর্থাৎ শীতকালীন খুব শীতল নয় আর গড় তাপমাত্রা 3 ডিগ্রি, সে আবার গ্রীষ্মকালে খুব তীব্র নয়, গড় তাপমাত্রা 16। পশ্চিম বায়ুর প্রভাবে এখানে সারা বছরই বৃষ্টিপাত হয়, তবে সেই বৃষ্টিপাতের পরিমাণটা খুব কম, বার্ষিক গড় বৃষ্টিপাত 70 সেমি। এখানে ওক, বার্চ ইত্যাদি বৃক্ষ এবং তৃণভূমির প্রাধান্য লক্ষ্য করা যায়। এবার চলে আসবো আমরা এই পোল্ডার ভূমির অর্থনৈতিক গুরুত্ব, অর্থাৎ তান্ত্রিক পরিবেশ। এই নতুন পোল্ডার ভূমিতে জমির লবণাক্ততা কমানোর জন্য হেক, ক্লোভার প্রভৃতি ঘাস চাষ করা হয়, আর গম, যব, ওট, রাই, আলু প্রভৃতি চাষ করা হয়, এবং পুরনো লবণাক্ত জমিতে কিন্তু এগুলো চাষ করা হয়। এখানকার বেশিরভাগ খামারগুলিতে মিশ্র কৃষি পদ্ধতিতে চাষের কাজ করা হয়। এখানে বিস্তীর্ণ জমিতে নানা রকমের টিউলিপ, কসমস ও গ্লাডিওল প্রভৃতি ফুলের চাষ করা হয়। আবার শীতল ও কম আলোযুক্ত অঞ্চলে গ্রিন হাউস বা কাঁচের ঘরে সবজির চাষ করা। এই দেখো কাঁচের ঘর দেখতেই পাচ্ছ, এটা কিন্তু কাঁচের ঘর, এখানেই কিন্তু এই সবজির চাষ করা হয়ে থাকে। এবার আমি এখানে তোমাদের দেখাবো যে এই কয়েকটা ফুলের নাম। তোমরা তো এই টিউলিপ দেখেছো, আর এই কসমস দেখেছো, গ্লাডিওল দেখেছো, কিন্তু অনেকেই দেখোনি। আমরা 6 থেকে 7 আমরা ফুল সম্পর্কে অত ধরনের ফুল আর একটু উঁচু ক্লাস হলে আমরা হয়তো জানতে পারতাম। তো ফুলগুলোর নাম শুনেছি কিন্তু দেখিনি কিরকম ফুলগুলো। তাই দেখো আমি তোমাদের একটুখানি ফুলগুলো দেখাবো কেমন ধরনের ফুল এখানে জন্মায়। দেখো যদি আমরা টিউলিপকে যদি এরকম ধরি, দেখো এরকম টিউলিপ হয়, ফুলটা ঠিক এরকম হয়, এই যে এরকম নেমে আসে, হ্যাঁ এটা মাটিতে হয় ডান্টির মতন, পদ্ম ফুলের মতন। আর সরি, এই টিউলিপটা ফোটার সময় দেখো এরকমভাবে ফোটে, হ্যাঁ এরকমভাবে ফোটে, এই যে এরকমভাবে ফোটে, হ্যাঁ ফোটার পরে এরকমভাবে ফুটতে থাকে, ফুটে টিউলিপটা ফুটে যায়, আর এই ভেতরে কিন্তু এই পরপর পাপড়িগুলো এরকম সাজানো থাকে। তো এটাকে আমরা বলবো এই টিউলিপ ফুল। এই টিউলিপ ফুল কিন্তু ইউক্রেন অঞ্চলে তোমার হচ্ছে তুন্দ্রা অঞ্চলে, অর্থাৎ সরি পোল্ডার ভূমি অঞ্চলে কিন্তু দেখাই যায়। তো আর এখানে এই পোল্ডার ভূমি অঞ্চলের আর একটা ফুল হচ্ছে কসমস। এই ফুলটা দেখো কেমন ফুল, কসমস তোমরা দেখেছো যে কসমস ফুলটা দেখো এইরকম ধরনের ফুলটা। আমি যদি এই পাশে দেখাই সবচেয়ে ভালো হয়, দেখো এখানে দেখালেই কিন্তু আরো সুন্দরভাবে একটু মুছে নিয়ে দেখাই, মুছে নিয়ে দেখালে এই কসমস ফুলটা হ্যাঁ কিন্তু খুব সুন্দর দেখতে। আর কিন্তু এটা কসমস নাম হয়েছে, এর একটা ইতিহাস আছে। তো এখানে একটু নোংরা হয়ে গেছে, একটু মুছে নিই, তাহলে কিন্তু তোমাদের সামনে শেয়ার করাটা খুব সুন্দর হয়ে যাবে। দেখো এই যে পরিষ্কার হয়ে গেল। এবার দেখো এখানে এই যে কসমস ফুল, যদি আমি ধরি যে এখানে এটা দুটো কসমস ফুল, এখানে একটা ফুল, এখানে একটা ফুল, এই কসমস ফুলটা দেখো কিরকম, এই ভেতরগুলো এক রকমের হয়, হ্যাঁ ভেতরগুলো এক রকমের হওয়াতে কি হয় দেখো এখানে কসমস ফুল ঠিক গাঁদা ফুলের মতো পাপড়িগুলো এরকম মেলা থাকে। তাহলে একটু পাট করে মেলা থাকে, এবং পাট করে মেলার পরে এখানে এরকম, এখানে এরকম, এখানে এরকম, এখানে এরকম, এরকম থাকে। আবার কোনোটা এরকম একটু 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 তেরা গোছের, অর্থাৎ এই যে ছুঁচলো মতন করে থাকে, এটাকে ছুঁচলো মতন করে থাকে। তাহলে এই ফুলটা কিন্তু আমরা এই কসমস ফুলটা শীতকালীন ফুল, অর্থাৎ ওই পোল্ডার ভূমি অঞ্চলটা কিন্তু শীতকালীনই জায়গা, শীতের জায়গা। ঠিক এরকম যদি ফুল ফোটে তাহলে দেখো কি সুন্দর দেখতে লাগে না? তো এই ফুলগুলো কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, এর কসমস নামের একটা বৈশিষ্ট্য আছে। এই নামটা কিন্তু দেখো অনেকগুলো পাপড়ি, হ্যাঁ অনেকগুলো পাপড়ি এরকম করে থাকে, আর এই পাপড়িগুলো গাঁদা ফুলের মতো সাঁটানো, অর্থাৎ গায়ে গায়ে ঘেঁষা। অর্থাৎ দেখো এখানেও গায়ে গায়ে ঘেঁষা, আমি তো মোটা পেন দিয়ে আঁকাচ্ছি, তো দেখো এরকম একটা ব্যাপারটা। আর এই যে পাপড়িগুলো কিন্তু কীরকম, এই পাপড়িগুলো খুব খসখসে, আর এই খসখসে হওয়ার দরুন আর প্লাস্টিকের কাগজ যেমন শক্ত খসখসে,
ঠিক এরকম, অর্থাৎ প্লাস্টিকের প্যাকেট হতে হবে, অর্থাৎ পলি প্যাক যেটা আমরা খাবার দাবার নিয়ে আসি ওরকম না, যেমন জামা কাপড় নিয়ে আসি ওর খসখস করে, এরকম ধরনের একটু উন্নত প্লাস্টিকের মতো খসখস করে, সেই জন্য এই ফুলটার নাম হচ্ছে কসমস। হ্যাঁ, এই কসমস ফুলটা কিন্তু এই জন্য নাম হয়েছে। আর আরেকটা হচ্ছে, আরেকটা কিন্তু পোল্ডারভূমি অঞ্চলের ফুল জন্মায়, সেটা হচ্ছে গ্ল্যাডিওলি। গ্ল্যাডিওলি, এই গ্ল্যাডিওলি দেখো ফুলটাও এইটাও একটাই দেখায়, দেখো এইরকমই একটা ফুলটা, কিন্তু এর আবার স্টাইলটা একটু অন্য ধরনের। কীরকম স্টাইল? এর স্টাইলগুলো এরকম করে এইরকম, হ্যাঁ, এই ফুলটা এরকম ধরনের, এই ঠিক আমাদের জিনিয়া টাইপের ফুলগুলো যেমন এরকমই ফুল, কিন্তু কোনো কোনোটার পাপড়ি আবার একটু বড় বড় হয়, আবার কোনো কোনোটার পাপড়ি কিন্তু এরকম হয়। তো এদের পার্ট কিন্তু একটাও হয়, আবার কিন্তু দুটোও হয়, এরকম করে মাঝে মাঝে থেকে আর একটা করেও বড় হয়। তো এরকম কিন্তু পাপড়িগুলো হয় এই এই গ্লাডিওলি ফুল, আবার কোনো কোনোটার বড়ও হয়। তা আমরা দুই রকম দেখালাম যে, আর এই ভেতরটা ছোট ছোট রেণুর মতন অংশ দিয়ে ভরা, এর কালারটা কিন্তু ইয়েলো কালার, মেরুন কালার, পিঙ্ক কালার, বিভিন্ন কালারে কিন্তু এটা হয়। আর এই ফুলটা, হ্যাঁ, এই ফুলটা আমরা শীতকালে চাষ করে থাকি, এরকম ধরনের ফুলও কিন্তু দেখা যায়। তা আমরা এই টিউলিপ, গ্ল্যাডিওল আর কসমস এই তিনটে ফুল সম্পর্কে জেনে গেলাম। এবার চলে আসবো যে, আবার পড়ার মধ্যে চলে আসবো যে, পোল্ডার ভূমি শিল্প ও পরিবহন ব্যবস্থা উন্নত, অত্যন্ত উন্নত, আর চক্র খালগুলির পরিমাণ পরিবহনের কাজে ব্যবহৃত হয়, তবে খনিজ সম্পদের বিশেষ প্রভাব রয়েছে। আর গ্রানিয়নি অঞ্চলে প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, ও দ্য হেগ এর কাছে খনিজ তেল পাওয়া যায়। আর আমস্টারডাম, আর রটারডাম, গ্রানিয়েন, হার্লেম আর হ্যাভেল, ইমুইডেন, ইসমুইডেন, দি হেগ আর ফ্লাসিং প্রভৃতি শহরগুলি এই লৌহ ইস্পাত শিল্প, পট্ট রসায়ন শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, ডেয়ারি শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, কাগজ, চামড়া, প্রসাধনী প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। আর আরেকটুখানি রয়েছে যে, কৃষি ও শিল্প পরিবহনের ব্যবস্থার উন্নতির কারণে পোল্ডারভূমির জনবসতি খুব ঘন। এখানকার প্রধান শহর আমস্টারডাম, নেদারল্যান্ডের রাজধানী, আর বিখ্যাত বন্দর হিরে কাটা ও পালিশের কাজে এই আমস্টারডাম পৃথিবী বিখ্যাত। এটাই কিন্তু আজকে শেষ হয়ে গেল। এবার এখান থেকে যে সম্ভাব্য কয়েকটা কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করবো বলেছিলাম, সেগুলো এখনই শেয়ার করব। দেখো, শেয়ার করার সাথে সাথে কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, 100% কোশ্চেন এখান থেকে পেয়ে যাবে। দেখো, পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ কোনটি? ইউরোপ মহাদেশ। আর শিল্পী, অর্থাৎ তার আগে একটুখানি বলে নিই, এখান থেকে স্ক্রিনশট তুলে নিতে পারলে সবচেয়ে সুবিধা হয়, তাহলে কিন্তু সব কোশ্চেনের উত্তরগুলো অ্যান্সার পেয়ে যাবে। এবার দেখো, যে শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় হয়েছিল? ইউরোপ মহাদেশে হয়েছিল। আমাদেরকে ইউরোপ মহাদেশের অন্তর্গত দেশগুলি কি কি? অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, হল্যান্ড, স্পেন ও পর্তুগাল। 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর দেখো, ইউরোপ মহাদেশের মোট দেশের সংখ্যা কত? অর্থাৎ 56টি। আর 5 নম্বর দেখো, ইউরোপ মহাদেশের অন্তর্গত দেশ, হ্যাঁ, দুটি বিখ্যাত দেশের নাম লেখো, অর্থাৎ লন্ডন ও প্যারিস। হ্যাঁ, লন্ডন ও প্যারিস। পরের পাতা আবার চলে যাবো, পরের পাতা একটা স্ক্রিনশট তুলে নাও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। হ্যাঁ, আমি সুযোগ করে দিচ্ছি স্ক্রিনশটটা তুলে নেওয়া। হ্যাঁ, এবার দেখো, এখানে রয়েছে, দেখো 6 নম্বর কোশ্চেন, পৃথিবীর সর্বাপেক্ষা শিল্পোন্নত দেশ কোনটি? ইউরোপ মহাদেশ। আর আল্পস পর্বত কোন মহাদেশে অবস্থিত? ইউরোপ মহাদেশে অবস্থিত। আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট ব্লাঁ, উচ্চতা 4807 মিটার। আর 9 নম্বর কোশ্চেন থেকে, ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? হ্যাঁ, এলবুজ, উচ্চতা 5642 মিটার। আর ককেসাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অর্থাৎ এলবুজ। 11 নম্বর দেখো, ইউরোপ মহাদেশের অন্তর্গত দুটি নদীর নাম লেখো, রোন আর দানিউব। এবার চলে আসবো পরের পাতাতে। পরের পাতাতে গিয়েও কিন্তু এখানে কতগুলো কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করতে হবে। এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নাও। এবার স্ক্রিনশট তুলে নিলে কিন্তু পড়তে সুবিধা হবে। এখানকার কোশ্চেনগুলো হলো, দেখো, ইউরোপ মহাদেশের বৃহত্তম বা হ্রদ কোনটি? অর্থাৎ এই হ্রদটি হচ্ছে লাডোগা। তারপর 13 নম্বর কোশ্চেন দেখো, সিসিলি দ্বীপ কোন মহাদেশে অবস্থিত? ইউরোপ মহাদেশে অবস্থিত। 14 নম্বর কোশ্চেন দেখো, ইউরোপ মহাদেশের জলবায়ু কেমন? অর্থাৎ নাতিশীতোষ্ণ প্রকৃতির। 15 নম্বর দেখো, পৃথিবীর বৃহত্তম তৈগা বনভূমির নাম কি? অর্থাৎ তৈগা বনভূমির নাম কি? অর্থাৎ তৈগা বনভূমি। আচ্ছা, তারপর দেখো 16 নম্বর কোশ্চেন, স্টেপস তৃণভূমি কোন মহাদেশে রয়েছে? অবস্থিত রয়েছে, এটা ইউরোপ মহাদেশে অবস্থিত রয়েছে। ইউরোপ মহাদেশের শ্রেষ্ঠ শিল্পাঞ্চল কোনটি? অর্থাৎ রুর শিল্পাঞ্চল। 18 নম্বর দেখো, চারনজম আর পর্সল এগুলি কি? এগুলো হচ্ছে এশিয়া মহাদেশের বিখ্যাত মৃত্তিকা। হ্যাঁ, এগুলি এশিয়া মহাদেশের বিখ্যাত মৃত্তিকা। এবার দেখো, অর্থাৎ সরি, ইউরোপ মহাদেশের এটি ইউরোপ হবে, ইউরোপ মহাদেশের মৃত্তিকা বিশেষ। এবার চলে আসবো আমরা পরের আবার চ্যাপ্টার থেকে, পরের পাতার কোশ্চেনগুলো, এগুলো তোমাদের সাথে শেয়ার করে নাও।
আচ্ছা, এখানে শেয়ার করে নিলে পরে তোমাদের সুবিধা হবে। এবার এখানে কোশ্চেনগুলো দেখো, ব্রিটিশ যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি? লন্ডন। আর 20 নম্বর কোশ্চেন দেখো, লন্ডন অববাহিকার প্রধান নদীর নাম কি? টেমস নদী। আর 21 নম্বর কোশ্চেন, লন্ডন অববাহিকার আকৃতি কেমন? উল্টানো বাটির মতো। 22 নম্বর কোশ্চেন দেখো, লন্ডন অববাহিকার ক্ষেত্রফল কত? 7760 বর্গমিটার বর্গ কিমি। 23 নম্বর কোশ্চেন দেখো, লন্ডন অববাহিকার মাঝ বরাবর কোন নদী বয়ে গেছে? টেমস নদী বয়ে গেছে। 21 নম্বর কোশ্চেন দেখো, 24 নম্বর কোশ্চেন দেখো, কোন কোন অঞ্চল মিলে লন্ডন অববাহিকা গড়ে উঠেছে? আচ্ছা, চিল্টন, হোয়াইট হর্স এবং নর্থ ডাউন্স, এই 3টি অঞ্চল মিলে অর্থাৎ বসে গিয়ে লন্ডন অববাহিকা তৈরি করেছে। পরের পাতায় চলে যাব, পরের পাতায় কিন্তু এটা শেয়ার করে নেবে, হ্যাঁ, তাহলে কিন্তু পড়তে সুবিধা হবে। পরের পাতাটায় কিন্তু একটা চিত্র তুলে নাও, হ্যাঁ, এই যে এটুকু একটা চিত্র তুলে নাও, হ্যাঁ, এটুকু চিত্রটা তুলে নিলে কিন্তু সুন্দর হয়ে যাবে, পড়াটা কোশ্চেনগুলো পেয়ে যাবে। হ্যাঁ, এই যে সুন্দর করে ধরেছি। হ্যাঁ, এবার এখান থেকে শেয়ার করবো। দেখো, এখান থেকে শেয়ার করার আগে আমি বলবো যে টেমসের 3টি উপনদীর নাম লেখো, লি, বোরিং আর ওয়ে আর মোল। আর 26 নম্বর কাছে, কোন জলবায়ুর অর্থাৎ কোন বায়ুর প্রভাবে লন্ডন সারা বছর বৃষ্টিপাত? অর্থাৎ পশ্চিমা জলবায়ুর প্রভাবে। 27 নম্বর দেখো, লন্ডন অববাহিকার কৃষির প্রধান বৈশিষ্ট্য কি? অর্থাৎ প্রচুর পরিমাণে সবজি চাষ হয়। 28 নম্বর কাছে ধরো, ট্রাক ফার্মিং কাকে বলা হয়? অর্থাৎ অথবা এটা সম্পর্কে একটা টিকা আসতে পারে, বিপুল শহরবাসীর খাদ্যের চাহিদা মেটানোর জন্য ছোট ছোট খামারে বা ফল ও সবজির উৎপাদন করা হয়, যা ট্রাকে করে শহরে পাঠানো হয়, এটাকে বলা হয় ট্রাক ফার্মিং বলে। 29 নম্বর কোশ্চেন দেখো, 29 নম্বর কোশ্চেন হচ্ছে, লন্ডনের কোন শহরের উপর দিয়ে মূল মধ্যরেখা গেছে? অর্থাৎ গিনিস শহরের উপর দিয়ে মূল মধ্যরেখা গেছে। আর আইফেল টাওয়ার কোন মহাদেশে অবস্থিত? ইউরোপ মহাদেশে অবস্থিত। এটা সম্পর্কে আগেই বলেছি। এবার চলে আসবো তার পরের পাতায়, এটা কিন্তু শেয়ার করে নেবে, এটা শেয়ার করলে কিন্তু শেষ হয়ে যাবে এইখান থেকে চ্যাপ্টারের সব কোশ্চেন। এবার দেখো যে টিকা লেখো, অর্থাৎ পোল্ডার ভূমি দেখো 100 কত পাতায়? 134 পাতায়। এই পোল্ডার ভূমিটা 134 পাতায় চলে যাবো আমরা। 134 পাতায় গিয়ে দেখো, এই যে এই পাতাটা থেকে পড়বে, এইটুকু পড়বে যে পোল্ডার ভূমি আসলে কি, এইটুকু পড়লেই হয়ে যাবে, এইটুকু সঙ্গে পড়ে নেবে। এটা গেল। এবার দেখো, তারপর হচ্ছে কোন শতাব্দীতে প্রথম পোল্ডার ভূমি কাজ শুরু হয়েছিল? 11দশ শতাব্দীতে। 33 নম্বর কোশ্চেন দেখো, পোল্ডার ভূমি কিভাবে তৈরি হয়েছিল? 135 পাতায়। অর্থাৎ 135 পাতায় পোল্ডার ভূমি কিভাবে তৈরি ছিল, এইটুকু পড়ে নেবে। এবার চলে আসবো, পোল্ডার ভূমির জলবায়ু কেমন? অর্থাৎ সমভাবাপন্ন। 36 নম্বর কোশ্চেন, পোল্ডার ভূমির প্রধান নদীর নাম কি? রায়ের নদী। 37 নম্বর কোশ্চেন দেখো, পোল্ডার ভূমির প্রধান প্রধান ফুলগুলি কি কি? টিউলিপ, কসমাস ও গ্ল্যাডিওল। 38 নম্বর কোশ্চেন, আমস্টারডাম কি জন্য বিখ্যাত? হিরে কাটা ও পালের শিল্পের কাজের জন্য বিখ্যাত। দি হেগ কি জন্য বিখ্যাত? খনিজ তেলের জন্য বিখ্যাত। লাস্ট কোশ্চেন হচ্ছে, পোল্ডার ভূমিকে রক্ষা করেছিলেন এমন একটি ছেলের নাম করা, সেই ছেলেটির নাম হচ্ছে হান্স। তাহলে দেখো, আজকে এই 40টা কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করেছি। শেয়ার করার সাথে সাথে আমি বলবো যে তোমরাও কিন্তু কি ধরনের ভিডিও চাইছো তা কমেন্ট বক্সে একটু লিখে জানাবে, একটা লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে বন্ধুরা জানতে পারবে, আমিও ভীষণভাবে উপকৃত হব এবং অনুপ্রাণিত হব এবং মোটিভেটেড হয়ে এইরকম মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর আমি এখান থেকে যতগুলো কোশ্চেন দিলাম, এই কোশ্চেন ব্যতীত কোনো কোশ্চেনই আর আসবে না, এটা তোমরা ধরে নিতে পারো। এই কোশ্চেনগুলো ভালো করে পড়বে। গুড বাই ফ্রেন্ডস।